আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? তোমাদের সাথে দেখতে দেখতে সাধারণ জ্ঞানের আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আজকে ক্লাসে চলে আসছি। আমি তোমাদের দিদার ভাইয়া। তোমরা একটু কষ্ট করে ক্লাসটিতে অবশ্যই অ্যাজ সুন অ্যাজ পসিবল একটু যুক্ত হয়ে যাও, ভাইয়াকে মেনশন করে দাও এবং তোমরা যারা আছো তারা ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। ক্লাসটা অবশ্যই শেয়ার করে ভাইয়াকে একটু কষ্ট করে ডান লিখে দাও কমেন্ট বক্সে। পাশাপাশি তোমরা কে কোথা থেকে যুক্ত হচ্ছ, ভাইকে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা একটু কষ্ট করে জানাও। আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল চলে যাব আমাদের মেইন লেকচারে। ওকে, তোমরা একটু যুক্ত হয়ে যাও, একটু কষ্ট করে যুক্ত হয়ে যাও। ওকে 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 তোমাদের সাথে ক্লাসে আসতে পারলে খুব ভালো লাগে, কারণ অ্যাডমিশনের সময়ে তোমরা হচ্ছে সব থেকে বেশি ঝামেলার মধ্যে থাকো, অনেকেই বুঝো না যে কি করা উচিত কি না করা উচিত। সো তাদের জন্য একটাই কথা, তোমরা আজকের ক্লাসে যেই গাইডলাইন পেয়ে যাবে সেই গাইডলাইন অনুযায়ী যদি পড়াশোনা করো ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব, অবশ্যই ভালো কিছু সম্ভব। ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিতে হবে। ওকে, বিশাল কৃষ্ণ মণ্ডল, হাই ভাইয়া, খুলনা থেকে ভাইয়া বিশাল কৃষ্ণ মণ্ডল। আচ্ছা, কে কোথা থেকে দেখছো একটু ভাইকে জানাও। আমরা চলে যাব ক্লাসে। ওকে ওকে পাশাপাশি একটু ক্লাসটা শেয়ার করে ফ্রেন্ডদেরকে একটু মেনশন করো, টাইমলাইনে একটু শেয়ার করে ভাইকে একটু ডান লেখো। এবং তোমাদের ইম্পর্টেন্ট একটা টপিক আমি বলতে চাই, সেটা হচ্ছে আজকের আলোচনার টপিক কি? আজকের আলোচনার টপিক হচ্ছে ভাইয়া বিশ্ব সভ্যতা। ওকে, বিশ্ব সভ্যতা ভালো করে বোঝার ট্রাই করো। সভ্যতা বা বিশ্ব সভ্যতা ঢাকা ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায়, আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথা বলি, দেখো এই সভ্যতা থেকে প্রতি বছর একটা না একটা কোশ্চেন হবেই, ইটস এ মাস্ট। গত বছর কিন্তু এই সভ্যতা থেকে 2 থেকে 3টা কোশ্চেন হয়েছে, ইভেন সভ্যতা রিলেটেড ব্যক্তিবর্গ থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 4-5টা কোশ্চেন হয়েছে। সো পুরো টপিক আজকে জানার ট্রাই করবো। পাশাপাশি আন্তর্জাতিক দেখো গুরুত্বপূর্ণ দিবস, ভাই দিবস প্রতিপাদ্য থেকে কিন্তু প্রায়শই কোশ্চেন আসে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না সব জায়গায় কোশ্চেন দেখা যায়। ওকে, সো আমরা আজকে দিবসগুলাও দেখবো। সো তোমরা একটু কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দেবা ফ্রেন্ডদের সাথে, এবং হচ্ছে একটু কষ্ট করে আমাকে ভাইকে একটু শেয়ার করে দিয়ে একটু ডান লেখো। ওকে, কবিতা ইসলাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আচ্ছা সাদিয়া বিনতে বেলাল ভাই কেমন আছেন? এসে পড়ছি। সাদিয়া বিনতে বেলাল চলে আসছো? হাই সাজ্জাদ মৃদা টাঙ্গাইল থেকে, আসসালামু আলাইকুম সাজ্জাদ। ওয়ালাইকুম আসসালাম। ওকে, রনি সরকার, আরে দিদার ভাই ফ্রম গন্তব্য ঢাবি। হ্যাঁ, দিদার ভাই ফ্রম এভরিহোয়ার, দিদার ভাই ফ্রম এভরি স্টুডেন্টস, একদম কোর হার্ট, মানে কোর অফ দ্য হার্ট বলা চলে, ঠিক আছে, একদম অন্তঃস্থল। ওকে, এস এম শহীদ চট্টগ্রাম থেকে, রনি সরকার ভাইয়া মিস করি অনেক আপনাকে। আচ্ছা, মিস করার কোনো দরকার নেই, তোমাদের সাথে আবার দেখা হবে, আগের মতো পুরো দমে ফিরবো, ঠিক আছে? ওকে, ভয়ঙ্কর রূপে ফিরবো। ওকে চলো, এরপরে বিশাল কর্মকার ভাইয়া, ইউজার আইডি নেম প্লিজ। আচ্ছা, ইউর আইডি নেম প্লিজ। আমার আইডি নেম হচ্ছে, দেখো এমডি দিদার হোসেন আইডি থেকে একটা কমেন্টস করে দিচ্ছি, হ্যালো এভরিওয়ান লিখে, এটাই আমার আইডি। ওকে 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 চলো আমরা একটু চলে যাব হচ্ছে আমাদের মেইন লেকচারে। ওকে, তোমরা প্রথম প্রশ্নটার উত্তর করবে একটু কষ্ট করে। কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? আমাদের সভ্যতা রিলেটেড কোশ্চেন। ওকে, এর মধ্যে কোন সভ্যতাটা সব থেকে বেশি প্রাচীন? ভাইয়া একটা সভ্যতা আছে যেই সভ্যতা হচ্ছে সব থেকে বেশি প্রাচীন। দেখো, সভ্যতা থেকে প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বা একাধিক কোশ্চেন এসেই থাকে, আমরা সেগুলো কিন্তু প্রতি বছরই দেখি। কিন্তু ঝামেলা হচ্ছে সভ্যতা জিনিসটা আমরা বুঝি না, অনেকগুলো সভ্যতা আছে, সবগুলো সভ্যতা আমাদের জন্য ইম্পর্টেন্ট কিনা তা বুঝি না, সভ্যতার কোন পার্টটুকু আমরা পড়বো, কোন পার্টটুকু বাদ দিব, কোন পার্টটুকু থেকে সাধারণত কোশ্চেন হয় সেটাও কিন্তু আমরা বুঝি না। তাহলে আমাদের আজকের মেইন আলোচনার টপিক হবে সভ্যতাটা তোমাকে ভালোভাবে বোঝানো, কোন জায়গা থেকে কোশ্চেন হয় সেই জায়গাগুলো তোমাদের সাথে ভালো করে শেয়ার করা। চলো আমরা একটু দেখি কোন সভ্যতা সব থেকে প্রাচীন। দেখো, প্রাচীনকালে অনেকগুলো সভ্যতা আসছে। এখন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নো হোয়াট ইজ কল্ড সভ্যতা বা সিভিলাইজেশন। ওকে, দেখো প্রাচীনকালে মানুষ কিন্তু এভাবে থাকতো না। প্রাচীনকালে আমরা যেরকম একটা পরিবারের মধ্যে থাকি, প্রাচীনকালে কিন্তু এরকম পরিবার ছিল না। তাহলে কি ছিল ভাই, কি ছিল? প্রাচীনকালে কিন্তু পরিবার ছিল না, মানুষ বসবাস করতো গুহায়, মানুষ বসবাস করতো হচ্ছে বনে বাদারে জঙ্গলে, নিজেরা পাখি শিকার করে, নিজেরা অনেক কিছু শিকার করে তারপর হচ্ছে তারা জীবন চলতো। এরপরে তারা একসময় ফিল করলো যে তাদের আসলে কি করা উচিত, তাদের আসলে একটু বংশ বিস্তার করা উচিত, তাদেরকে একটা পরিবারের মধ্যে আসা উচিত। এই যে যখন তারা পরিবারের মধ্যে আসলো এবং তারা হচ্ছে মানে সুশৃঙ্খলভাবে জীবনযাপন শুরু করলো, তখনই সেটাকে আমরা বলি হচ্ছে সভ্যতা। এখন এই প্রত্যেকটা সভ্যতা ভাইয়া, প্রত্যেকটা সভ্যতা কিন্তু নদী কেন্দ্রিক হয়েছে। নদী কেন্দ্রিক কেন? কারণ তুমি জানো হচ্ছে পৃথিবীতে খাবার পানির কিন্তু খুবই অভাব, পাশাপাশি আগেকার দিনে তো এরকম হেলিকপ্টার ছিল না,
প্রাইভেট জেট ছিল না, ঠিক আছে, ব্রুম ব্রুম R15 ছিল না, তাহলে কি ছিল সেই সময়? সেই সময় ট্রান্সপোর্টের মাধ্যম একমাত্র নৌকা বা পানিপথ ছিল। তাহলে এই পানিপথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জন্য নদী কেন্দ্রিক এক একটা সভ্যতা দেখা যায়। এর মধ্যে কোন সভ্যতা সব থেকে প্রাচীন? দেখো আমাদের মেসোপটেমিয়া একটা আছে, মিশরীয় একটা আছে, চৈনিক একটা আছে, পারসিক একটা আছে। চলো আমরা একটু কষ্ট করে ওকে আমরা কষ্ট করে আচ্ছা তোমাদের সবগুলোর কমেন্টস পড়বো, একটু কষ্ট করে একটু ক্লাসটা শেয়ার করে দেবা টাইমলাইন। ওকে চলো আমরা একটু দেখি এইগুলা, এই কোশ্চেনটার বিস্তারিত আমরা একটু বলবো। ওকে একটা সভ্যতার নাম আছে, তার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। কি সভ্যতা? দেখো মেসোপটেমিয়া। ওকে এই যে মেসোপটেমিয়া শব্দটা তুমি দেখতে পাচ্ছ, এই হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতার অর্থ কি? দেখো এখানে খুব সুন্দর করে একটা কথা দেওয়া আছে, দ্য লাইন বিটুইন রিভার্স। তোমার ওখান থেকে দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এটা এখানে দেওয়া আছে দ্য লাইন বিটুইন রিভার্স। তার মানে রিভার্স মানে কি? রিভার্স মানে হচ্ছে নদী, বিটুইন মানে দুইটা নদী। ওকে দুইটা নদীর মধ্যে যেই ভূমি, সেটার বাংলা অর্থ সেটাকে বলা হচ্ছে মেসোপটেমিয়া। তার মানে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? দুই নদীর মধ্যবর্তী স্থান। চলো আমরা একটু দেখবো। এইটা হচ্ছে দুইটা নদী পাবো এখানে। ওকে দুইটা নদীটা একটু বিস্তারিত দেখার ট্রাই করো। ওকে একটু দেখার ট্রাই করো। এইখানে একটা নদী, এই যে দেখছো, এই যে এখান থেকে উৎপত্তি হয়ে এইখান দিয়ে এসে এইখান দিয়ে একটা নদী গেছে, এই নদীটার নাম হচ্ছে ইউফ্রেটিস। ইউফ্রেটিস যাকে আমরা বাংলায় বলি ফোরাত নদী। ওকে ফোরাত নদী, তোমরা অনেকেই ফোরাত নদীর সাথে পরিচিত, কারণ বলা হয় এই ফোরাত নদী থেকেই কিয়ামতের আগে ফোরাত নদী শুকিয়ে যাবে। আবার এইখানে একটা নদী আছে, তার নাম হচ্ছে টাইগ্রিস। কি নাম? তার নাম হচ্ছে টাইগ্রিস। ওকে তার নাম হচ্ছে টাইগ্রিস। এই টাইগ্রিস শব্দের অর্থ কি? টাইগ্রিস শব্দের এখানে তুমি দেখতে পাচ্ছ টাইগ্রিস। ওকে টাইগ্রিস শব্দের অর্থ কি? টাইগ্রিস শব্দের অর্থ হচ্ছে দজলা, দজলা, ঠিক আছে, এটা গজল না কিন্তু, এটা হচ্ছে দজলা নদী। তার মানে টাইগ্রিস নদী এবং দজলা নদী, যেটাকে আমরা বলি টাইগ্রিস এবং ইউফ্রেটিস, যেটাকে ফোরাত এবং হচ্ছে এদিকে বলছি দজলা। দেখো এর মাঝখানে এই যে একটা ভূমি আছে না, এই নদী এবং এই নদীর মাঝখানে একটা ভূমি আছে, যেটাকে আমরা বলতেছি কি? এটাকেই বলতেছি মেসোপটেমিয়া। দেখো এই ইউফ্রেটিস নদীটা পড়ছে এইখানে একটা দেশ আছে, তার নাম হচ্ছে ইরাক। কি নাম? ইরাক। এবং টাইগ্রিসের এই পাশের দেশ পুরো জায়গা পড়ছে হচ্ছে, এই জায়গাগুলো পড়ছে ইরাকের মধ্যে, এবং এই দিকের কিছু অঞ্চল পড়ছে ইরানে। কোথায়? ইরান এইদিকে আছে তুরস্ক, এদিকে আছে তুরস্ক। ওকে তুরস্ক আছে, এরপরে এই আশেপাশে আরো কিছু দেশ আছে। তার মানে আমরা যদি বলি মেসোপটেমিয়া সভ্যতা বেসিক্যালি কোন জায়গায়? বেসিক্যালি ভাই ইরাকে। বেসিক্যালি কোন জায়গায়? বেসিক্যালি ইরাকে। এবং কোন দুই নদীর মাঝখানে? ইউফ্রেটিস এবং টাইগ্রিস, যেটাকে বাংলায় বলছি ফোরাত এবং দজলা। এবং এই পাশে আছে ইরান, এই পাশে আছে তুরস্ক, জর্ডান, এই অঞ্চলগুলোও কিন্তু এর পাশে আছে। তাহলে চলো আমরা একটু দেখে নেই। পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতার নাম হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতা, যেটি গড়ে উঠেছে ইউফ্রেটিস এবং টাইগ্রিস। তোমাকে কিন্তু মাত্র বলছি নদীর তীরে। মেসোপটেমিয়া একটি গ্রিক শব্দ, যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী অঞ্চল। মেসোপটেমিয়া এলাকায় বেশিরভাগ ইরাকে, কোন জায়গায়? বেশিরভাগ হচ্ছে ইরাকে, তবে এটির কিছু অংশ সিরিয়াতে আছে। আমি একটু আগে বলছি সিরিয়া আছে, তুরস্ক আছে, ইরান, এবং আছে কোথায়? আছে কুয়েতেও রয়েছে। শেষ নির্ভর প্রাচীন সভ্যতা এটি। দেখো মেসোপটেমিয়া সভ্যতার পর্যায় ছিল 4টি। তাহলে মেসোপটেমিয়া সভ্যতা কিন্তু একটা না, মেসোপটেমিয়া সভ্যতা পরপর 4টা পর্যায়ে কিন্তু মেসোপটেমিয়া সভ্যতা আসছে। কি কি? এক নম্বর হচ্ছে সুমেরীয় সভ্যতা, তারপরে পাচ্ছি ব্যাবিলনীয় সভ্যতা, তারপরে পাচ্ছি অ্যাশুরীয় সভ্যতা, তারপর পাচ্ছি ক্যালাডীয় সভ্যতা। এই যে খুব সুন্দর করে একটা নোট তোমার কাছে আছে, তুমি চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা পুরো পিডিএফ তুমি চাইলে আমাকে যদি নক দাও, ভাই তোমাকে পিডিএফটা দিয়ে দিব। কেমন? এটা হচ্ছে আমাদের মেসোপটেমিয়া সভ্যতার কাহিনী, মেসোপটেমিয়া সভ্যতার কাহিনী। চল আমরা একটু দেখি। এই কোশ্চেনটার উত্তর তো আমরা পাইলাম। চলো এরপর 2 নম্বর কোশ্চেন উত্তর করো। মেসোপটেমিয়া বলতে বর্তমান কোন দেশকে বোঝানো হয়? এইটা না পারলে তোমার জন্য শাস্তি দিব, বুঝছো? ওকে আচ্ছা সাজ্জাদ মৃধা, লাস্ট 1 মান্থ ডেইলি কতক্ষণ পড়লে আমি একটা সিট ইনশিওর করতে পারবো? এখন আর নির্দিষ্ট করে বলা যাবে না যে এই কয় মিনিট তুমি পড়বা। শোনো একটা কথা হচ্ছে, যেহেতু তুমি এতদিন পড়ো নাই, সো তুমি কিন্তু অন্যের থেকে একটু পিছিয়ে আছো। এখন একটু পিছিয়ে আছো কেন বললাম? কারণ অনেকেই এই সময়টাতে পড়বে না, এবং যেহেতু এই বছর স্টুডেন্ট পাস করেছে কম, স্টুডেন্ট অ্যাপ্লাই করবে কম, সুতরাং হচ্ছে তোমার ভালো একটা অপরচুনিটি আছে যদি একটু গুছাই প্রিপারেশন নিতে পারো। এই জন্য তোমার কি করা উচিত? তোমার ফার্স্ট অফ অল কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে কোন টপিকগুলো ঢাবির জন্য ইম্পর্টেন্ট, সেই টপিকগুলো বারবার ভালো করে পড়া উচিত। ওকে তাইলে ইনশাল্লাহ সবকিছু ভালোভাবে পসিবল। ওকে এরপরে হচ্ছে দেখো, আচ্ছা শাহবুশা চেলায় ঢাবিতে যাইবো আহারে। এরপরে দেখো আসাদুজ্জামান জিলানি ভাইয়া, জি ভাইয়া কেমন আছেন? ওকে এরপরে হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়বলী ক্লাস কি শেষ না? ক্লাস আস্তে আস্তে চলবে আরো। কবিতা ইসলাম ইরাকে, থ্যাংক ইউ। এরপরে আরিফাত জান্নাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর নুরানি মেহজাবিন, পূর্ণতা, আরে দিদার ভাইয়া, হ্যাঁ দিদার ভাইয়া এখানে। ওকে এরপরে হচ্ছে আব্দুল্লাহ আছো, এরপরে আফতাব আছো। আচ্ছা ভাইয়া কয় ঘন্টা পড়াশোনা করা লাগে? আসাদুজ্জামান জিলানি ভাইয়া, ঠিক আছে, আপনার জন্য পড়াশোনা করলেও আপনার কনফার্ম ঢাবি, না করলেও আপনার কনফার্ম ঢাবি, ঠিক আছে। ওকে আচ্ছা এতদিন কোথায় ছিলেন স্যার আপনি?
খোরশেদ আলম ছিলাম টুকটাক করে। ওকে, চল আমরা দেখি এটা কি বললাম একটু আগে বলছি, মেসোপটেমিয়া বলতে বর্তমানে কোন অঞ্চল? আমরা বলছিলাম দুইটা নদী, এখান দিয়ে আসছে হচ্ছে ইউফ্রেটিস, এখান দিয়ে আসছে টাইগ্রিস, এবং এই টাইগ্রিসের আগ পর্যন্ত এই অঞ্চলটা ভাই ইরাক। কোন অঞ্চল? ইরাক, 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 ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ইউফ্রেটিস, আর এটা হচ্ছে টাইগ্রিস, ঠিক আছে। এটা হচ্ছে টাইগ্রিস। এই টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর তীরে হচ্ছে আমাদের কি, আমাদের হচ্ছে এই মেসোপটেমিয়া সভ্যতা। তার মানে এটা কোন অঞ্চল? এটা বেসিক্যালি ইরাক। যদি ইরাক অপশনে না থাকে তুমি ইরান দিতে পারো, কিন্তু ইরাক যেহেতু অপশন আছে তার মানে এটা তোমাকে ইরাকে উত্তর করতে হবে। তাহলে চলো এই কোশ্চেনটাও তো আমরা পেয়ে গেলাম। এরপরে মেসোপটেমিয়া শব্দের অর্থ কি, এটা তোমার জানা উচিত, এটা অবশ্যই জানা উচিত। একটু আগে কিন্তু ভাই তোমাকে পড়াই ফেলছি, ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমাদের মশিউর ভাই কমেন্ট করে দিয়েছে, ছোট ভাই দিদার চমৎকার ক্লাস নেওয়ার দক্ষতা, তোমার এইভাবে এগিয়ে যাও। বাসে জ্যামে বসে দেখতেছি ভাই, অনেক ধন্যবাদ, ঠিক আছে। ওকে ওকে, আমার প্রাণ প্রিয় আমাদের শ্রদ্ধেয় বড় ভাইয়ারা, সবাইকে থ্যাংক ইউ। আমরা একটু দেখি। ওকে, নার্সিং এ কেমন হবে স্যার? নার্সিং এ যারা এক্সাম দিবা তোমাদের জন্য কথা হচ্ছে আমাদের কবে পরীক্ষা হবে সার্কুলারটা দেখে এবং বিগত কয়েক বছরের কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে তুমি বুঝে যাবা নার্সিং এ কোন কোন টপিক থেকে বেশি কোশ্চেন হয়। ভাই নার্সিংয়েও ক্লাস নিয়েছি অনেক, ওকে। সো আমি কিন্তু সেই টপিকগুলো জানি, আস্তে আস্তে আমরা সেগুলো পড়াবো। চলো, মাঝে মাঝে হতাশা লাগে, কি করবো। মেসোপটেমিয়া শব্দের অর্থ কি? মেসোপটেমিয়া একটা শব্দ যার অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। কি? দুই নদীর মধ্যবর্তী স্থান। ওকে, দুই নদীর মধ্যবর্তী স্থান। দুই নদীর মধ্যবর্তী স্থান কোনটা? মেসোপটেমিয়া। দেখো এখানে আমাদের আছে দুই নদীর মধ্যবর্তী স্থান। এবং মহান রাজা, এই মহান রাজার একটা হচ্ছে সিনোনিম আছে। কি? মহান রাজাকে আমাদের এটাকে বলা হচ্ছে মঙ্গোলীয় ভাষায় মহান রাজাকে বলা হয় চেঙ্গিস খান। ওকে, চেঙ্গিস খান। তার মানে চেঙ্গিস খান অর্থ কি? চেঙ্গিস খান অর্থ কিন্তু ভাই মহান রাজা। চেঙ্গিস খান অর্থ হচ্ছে মহান রাজা। ওকে, তার মানে আমরা বললাম মেসোপটেমিয়া শব্দের অর্থ হচ্ছে দুই নদীর মধ্যবর্তী স্থান। চলো এরপরে আমাদের যে কোশ্চেনটা, সর্বপ্রাচীন সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? সর্বপ্রাচীন সভ্যতা কোনটা? সর্বপ্রাচীন, এটা কিন্তু একটু ট্রিকি কোশ্চেন করে দেওয়ার ট্রাই করছি। আমি জানি তুমি পারবা, তারপরে একটু কষ্ট করে উত্তর করো। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাদের এই হরতালের মধ্যেও টিউশন করা লাগে, ভাইরা টিউশন করে বড় লোক। চলো আমরা একটু দেখি। ওকে ওকে, দেখো চলো আমাদের কোশ্চেনগুলো একটু দেখো। সর্বপ্রাচীন সভ্যতা, তার মানে সর্বপ্রাচীন সভ্যতা কোনটা? সর্বপ্রাচীন সভ্যতা হচ্ছে ভাই মেসোপটেমিয়া সভ্যতা। মেসোপটেমিয়া সভ্যতা। এই মেসোপটেমিয়া সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত? দুইটা নদীর তীরে বলছিলাম, সেটা কোনটা একটু বলবা। পাশাপাশি তোমরা যারা এখন পর্যন্ত জিকে বই কিনো নাই, তাদের জন্য একটাই কথা, জয়কলি জিকে তোমার জন্য বেস্ট হতে পারে। কারণ গত বছর প্রতি বছরই আমরা গত বছর প্রমাণ সহ আপলোড করা আছে, গত বছর 30টা জিকে কোশ্চেনের 30টাই ঢাকা বিশ্ববিদ্যালয় এই জয়কলি জিকে থেকে পড়েছে। সুতরাং তোমার জন্য, তোমার যেহেতু ঢাবিতে কমন লাগবে, কারণ কমন ছাড়া তো তুমি পড়বা না, এত জেনে তো তোমার এখন লাভ নেই, এখন তোমার কমন দরকার। সো কমনের জন্য তুমি অবশ্যই এই বইটা সর্বোচ্চ ভালোভাবে ফলো করতে পারো। পাশাপাশি হচ্ছে আমাদের অন্যান্য ইউনিভার্সিটির জন্য বই চলতেছে, সেই বইগুলো একটু দেখতে পারো। পাশাপাশি শেষ সময় অবশ্যই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করে ভালো করে পড়ার ট্রাই করো, এবং কোশ্চেন ব্যাংকের জন্য আশা করি জয়কলিটা সেরা হবে। চলো আমরা একটু দেখি সর্বপ্রাচীন সভ্যতা কোন নদীর তীরে অবস্থিত। বা ইউফ্রেটিস এবং টাইগ্রিস বলেছিলাম। ইউফ্রেটিস প্লাস কি বলেছিলাম টাইগ্রিস। ওকে, টাইগ্রিস। এখন ইউফ্রেটিসের বাংলা হচ্ছে ফোরাত, আর টাইগ্রিসের বাংলা হচ্ছে দজলা। তার মানে ইউফ্রেটিসও যা, ফোরাতও তা, দজলা হচ্ছে আরেকটা। তার মানে উত্তর হবে কি? উত্তর হবে সবগুলো। দেখছো তোমরা অনেকেই উত্তর করে দিছো, সবাইকে থ্যাংক ইউ। চলো এরপর আমরা দেখি 5 নম্বর কোশ্চেন উত্তর করতে থাকো। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? আমরা দেখি, তোমরা সাদিয়া বিনতে বেলাল, এরপর আফতাব হোসেন রাফি, চিলেকোঠা সেপাই। এরপর হচ্ছে চিলেকোঠা সেপাই কার রচনা একটু বলো তো। ওকে, এরপরে হচ্ছে কবিতা, এরপর আজাদ ইসলাম, এরপর ইস্তাদ জাহান, এরপর আছে মোহাম্মদ সুমন, এরপরে বিমাল কৃষ্ণ মন্ডল, চিলেকোঠা সেপাই, এরপরে খোরশেদ আলম, এরপর তৃষ্ণা আছো, নাজমুল শিকদার। ওকে, আমরা দেখবো হচ্ছে সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল। সুমেরীয় সভ্যতা একটা সভ্যতা যেটা হচ্ছে আমাদের মেসোপটেমিয়া, এখানে অপশন আছে, পারস্য আছে, মিশর আছে, রাশিয়া আছে। ওকে, আমি যদি বলি মেসোপটেমিয়া বলতে বেসিক্যালি ইরাককে বোঝায়, ইরাক। এরপর আমি যদি পারস্য বলি সেটাকে বলে ইরান। কি বলে? ইরান। ওকে, পারস্য মানে হচ্ছে ইরান, পার্সিয়ান বা ইরান। এরপর মিশরকে ইংরেজিতে বলে ইজিপ্ট। কি বলে? ইজিপ্ট অথবা মিশর। এরপর রাশিয়াকে ইংরেজিতে বলে তো রাশাই। ওকে, দেখো সুমেরীয় সভ্যতা সম্পর্কে আমরা কি বলছি, একটু আগে বলছি মেসোপটেমিয়া সভ্যতা। হ্যাঁ, এই মেসোপটেমিয়া সভ্যতার আমাদের কয়টা অংশ, কয়টা পার্ট? মেসোপটেমিয়া সভ্যতার টোটাল 4টা পার্ট। ওকে, চারটা পার্ট। হ্যাঁ, এই 4টা পার্টের মধ্যে সবার প্রথমে যেই পার্টটা, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে সুমেরীয় সভ্যতা। সুমেরীয় আছে, অ্যাসিরীয় আছে, এরপর ক্যালেডীয় আছে, ব্যাবিলনীয় সভ্যতা আছে। সো এই যে সভ্যতা আমরা বললাম, সুমেরীয় সভ্যতা দিয়ে যেহেতু আমাদের মেসোপটেমিয়া সভ্যতা
সভ্যতা শুরু হয়েছে, মেসোপটেমিয়া সভ্যতার প্রাথমিক পর্যায়কে যেহেতু আমাদের সুমেরীয় সভ্যতা বলে, এই জন্য সুমেরীয় সভ্যতা যদি কোথায় বলি তাহলে ইরাক যদি অপশনে না থাকে আমরা মেসোপটেমিয়া উত্তর করব। কোথায়? এটা হচ্ছে মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া কি আছে, ঠিক আছে? ওকে 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 আখতারুজ্জামান ইলিয়াস, আখতারুজ্জামান ইলিয়াস, চলো এটার উত্তর হচ্ছে পাইলাম। এখন আমরা একটু সুমেরীয় সভ্যতা সম্পর্কে একটু ডিটেলসে দেখব, একটু ডিটেলসে দেখব। দেখো এইটা হচ্ছে সুমেরীয় সভ্যতা, এই অঞ্চলটা তুমি দেখতে পাচ্ছ, দ্য ফার্স্ট সিভিলাইজেশন অফ দ্য মেসোপটেমিয়া, মেসোপটেমিয়া সভ্যতার ফার্স্ট সিভিলাইজেশন। আমি যদি বলি এই সুমেরীয় সভ্যতা সম্পর্কে, দেখো মেসোপটেমিয়া সভ্যতা গড়ে ওঠে, প্রাচীন সভ্যতা সুমেরীয় সভ্যতা, যার প্রাচীন সভ্যতা কোথায়? ইরাকে, যেটা ছিল বেসিক্যালি ইরাকে। সভ্যতার সুমেরীয়দের অবদান, সব থেকে বড় অবদান ছিল চাকা আবিষ্কার। ভাইয়া চাকা আবিষ্কার কেন বললাম? চাকা আবিষ্কার এত বড় গুরুত্বপূর্ণ কারণ তুমি দেখো এখন পৃথিবীতে যত ট্রান্সপোর্ট তুমি দেখতে পাও, এই ট্রান্সপোর্টগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় একটা বস্তুকে আমরা কিভাবে নিব? এত ভারী ভারী ওজনের জিনিস। আগে তো নেওয়ার কোনো সিস্টেম ছিল না, কারণ আগে তো গাড়ি ছিল না। গাড়ির জন্য বেসিক্যালি প্রথমে কি দরকার? প্রথমে দরকার হচ্ছে চাকা। এই চাকারা কারা করে? চাকা হচ্ছে করে সুমেরীয়। সুমেরীয় তুমি জানো মেরু মানে হচ্ছে আমাদের, ওকে আমি যদি বলি উত্তর মেরু দক্ষিণ মেরু, ওইগুলো ম্যাপে তুমি গোল গোল দেখতে পাচ্ছ না, এই গোল গোল থেকে তুমি মনে রাখবা সুমেরীয়রা কি করেছে? সুমেরীয়রা চাকা আবিষ্কার করেছে, চাকা আবিষ্কার করেছে। ওকে, এবং এদের অবদান ছিল লিখন পদ্ধতি, একটা লিখন পদ্ধতি ছিল যেটার নাম হচ্ছে কিউনিফর্ম। কি কি? কিউনিফর্ম। এই কিউনিফর্মটা একটু পরে দেখাবো, যেগুলো হচ্ছে ভি আকৃতির হয় সাধারণত। এরপরে দেখো কিউনিফর্ম লেখা আছে একটা বিখ্যাত মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ, একটু পরে আমরা দেখাবো। পাশাপাশি এখানে একটা আমাদের কোড অফ হাম্মুরাবি আছে, আমরা একটু দেখবো। সুমেরীয় সভ্যতা, পাটিগণিত গুণ ভাগ, এদের প্রধান দেবতা ছিল, এটা লাগবে না আমাদের। সিলমোহর, এটাও আমাদের খুব একটা লাগবে না। ওকে, এটাও আমাদের লাগবে না, যা লাগবে আমরা একটু বলে দিচ্ছি। দেখো এখানে ডিটেলসে তুমি, আমি যদি তোমাকে ইয়েট সহ দেখাই, এই যে একটা ফর্ম তুমি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্ম এ বলতে সাধারণত এরকম বোঝায়, ওকে, এই আমাদের বি বলতে কোনটাকে বোঝায়, এইভাবে পুরো জিনিসটা দেওয়া আছে। এবং এই যে একটা আমাদের লেখার ফর্ম, এখানে তুমি যদি দেখো অধিকাংশ জিনিস হচ্ছে ভি এর মতো করে, অধিকাংশ জিনিস কি ভি এর মতো করে, ওকে, ভি এর মতো করে আমাদের ত্রিকোণা। এই জন্য ত্রিকোণার জন্য এই কিউনিফর্মকে বলা হয় ভি আকৃতির লিপি। কেমন? ভি আকৃতির। এবং এই ভাষা দিয়ে লিখিত প্রথম যে ইপিক বা মহাকাব্য, তার নাম হচ্ছে গিলগামেশ। তার নাম কি? তার নাম হচ্ছে গিলগামেশ, গিলগামেশ। এবং এই গিলগামেশ এবং এই সময় এক ধরনের আমাদের, ওকে, লিখিত একটা আইনের মতো ছিল, যেটা হচ্ছে কোড অফ নাম্য, কোড অফ উর্নাম্য। উর্নাম্য এটা আমাদের কোশ্চেনে বেশি আসে না, কোশ্চেনে বেশি আসবে এরপরে আরেকটা কোডকে পাবো সেইটা। সুতরাং একটু ভালো করে ক্লাসে মনোযোগ সহকারে থাকার ট্রাই করো। ওকে, চলো এরপরে আমরা দেখবো এইখানে এই যে তুমি দেখতে পাচ্ছ হচ্ছে চাকা। কি? চাকা। দেখো এইখানে এই যে গোল গোল জিনিসগুলো তুমি যেগুলো দেখতে পাচ্ছ, হ্যাঁ, এই যে ধরো এক একটা গাড়িতে করে এই যেভাবে সুন্দর করে এক একটা জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে, এগুলা কিসের উপর বেসিক্যালি? এগুলো বেসিক্যালি চাকার উপর বেস করে। চাকা ঘুরে, চাকার উপর দিয়ে এগুলো কিন্তু এক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে। এই জন্য চাকা আবিষ্কার করা মানব সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ চাকা ছাড়া কিন্তু এরকম ট্রান্সপোর্ট গুলা ব্যবহার করা যাইতো না। সুতরাং চাকাটা অনেক গুরুত্বপূর্ণ। ওকে, এই চাকা আবিষ্কার করেছে এরা। এরপর দেখো কোন সভ্যতার প্রথম চাকা এর ব্যবহার প্রচলন হয়? কোন সভ্যতায় প্রথম চাকার ব্যবহার প্রচলিত হয়? এই কোশ্চেনটার উত্তর তোমার পারা উচিত, পারা উচিত, পারা উচিত, পারা উচিত। ওকে 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 আচ্ছা, আমাদের ত্রিমা আছো, রূপায় আছো, এরপর ইসরাত জাহান, সাদি বিনতে বেলাল, মান সম্মান খাই কেমনে রে, হাই হাই। এরপরে কিছু কল্পনা, এরপরে আরিফ মাহমুদ, ভন্ডগোলা সব চলে আসছো নাকি? এরপর হচ্ছে মোহাম্মদ সুমন আছো, বিলাল কৃষ্ণ মন্ডল, সাদে বিনতে বেলাল, ওকে। এরপরে হচ্ছে আমাদের উর্মি আছো, এরপর হচ্ছে নাজমুল, ইসরাত আছো, এরপর তাহিরা, আমিনা, ঠিক আছে ভাইয়া। জে ইউ এর জন্য কি কোশ্চেন গুলা কমন আসবে? হ্যাঁ, জে ইউ বলি আর ইউ বলি, আজকের যে লেকচারটা, এটা প্রত্যেকটা ইউনিভার্সিটিতে অনেকগুলা কোশ্চেন আসে। ঢাকা ইউনিভার্সিটিতে গত বছর কোশ্চেন আসে, রাজশাহী ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে, জাহাঙ্গীরনগরে তো অবশ্যই আছে। হ্যাঁ, সো এগুলো একটু ভালো করে জানবা। চলো 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 এরপরে আচ্ছা, আমাদের কিয়াভা তাসনিম আইসা পড়ছো, ঠিক আছে, গুড। এখন এই কোশ্চেনের উত্তর করো। এসেই যেহেতু পড়েছো, সুতরাং বসো সুন্দরভাবে আস্তে আস্তে বসো, দেন কোশ্চেনের উত্তর করো। ওকে, আমরা কি বললাম? সভ্যতায় চাকার ব্যবহার প্রথম করে কারা? চাকার ব্যবহার আমরা একটু আগে বলছি, চাকার ব্যবহার কারা করছে? সুমেরীয় না কি ব্যাবিলনীয়? এটা হচ্ছে সুমেরীয়। কারা? সুমেরীয়। প্রথমে আসছে সুমেরীয় করে, ঠিক আছে। ওকে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, দিদার ভাইয়া ক্লাস করবে, দাঁড়াও, দিদার ভাই ক্লাস করবে তোমাদের সাথে, কোনো প্রবলেম নাই। চলো এরপরে হচ্ছে সুমেরীয় পাইলাম। এরপর কিউনিফর্ম লেখন পদ্ধতি কোন সভ্যতার সাথে সম্পর্কিত? একটু আগে বলছি, তোমার পারা উচিত, তোমার অবশ্যই পারা উচিত, তোমার অবশ্যই পারা উচিত। এই কোশ্চেনটা উত্তর করো। কিউনিফর্ম যেটা হচ্ছে বেসিক্যালি ভি আকৃতির, তাই না? ভি আকৃতির। এবং এই কিউনিফর্ম আকৃতি দিয়ে বা কিউনিফর্ম বর্ণ দিয়ে প্রথম যে মহাকাব্য, এই মহাকাব্য, ওকে, মহাকাব্যের নাম হচ্ছে কি? মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ, ওকে, গিলগামেশ হচ্ছে প্রথম মহাকাব্য আমাদের এই কিউনিফর্ম দিয়ে, ঠিক আছে। ওকে,
কিউনিফর্ম দিয়ে ভাই প্রথম মহাকাব্যের নাম কি? কিউনিফর্ম দিয়ে প্রথম মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ। গিলগামেশ, ঠিক আছে, গিলগামেশকে তুমি পেয়ে গেছো। এবং এই কোন 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 লিপি দিয়ে, ধরো হচ্ছে আমাদের কোন লিপি, সেটার নাম হচ্ছে কি আমাদের কিউনিফর্ম। কিউনিফর্ম তোমাকে আমি বলি না, ধরো হচ্ছে একটা বিখ্যাত আমি যদি কাব্যের কথা বলি, ওকে, অথবা বিখ্যাত একটা রচনার কথা, ধরো আমি তোমাকে বললাম গীতাঞ্জলি। এখন এই গীতাঞ্জলি ভাই কোন ভাষায় অনুদিত? এটা বাংলা ভাষায়। ওরকম একটা মহাকাব্যের নাম হচ্ছে গিলগামেশ, যেটা কোন ভাষায়? যেটা ছিল হচ্ছে আমাদের এই কিউনিফর্ম, কিউনিফর্ম লেখায়, ওকে, ঠিক আছে। এটা বেসিক্যালি আমাদের সুমেরীয়। কারা? সুমেরীয়, সুমেরীয়। এরপর আমরা পাবো, এরপর পাবো হচ্ছে আমরা দেখো সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন করে কোন সভ্যতা? ভাই পঞ্জিকা, পঞ্জিকা মানে কি? পঞ্জিকা মানে ক্যালেন্ডার। পঞ্জিকা বাংলায় আমরা কি বলি? বাংলায় এটাকে বলি ক্যালেন্ডার, ক্যালেন্ডার, ওকে, ক্যালেন্ডার। ক্যালেন্ডার প্রচলন করে কারা? সর্বপ্রথম ক্যালেন্ডার, ওকে, সর্বপ্রথম ক্যালেন্ডার। এটা কিন্তু একটু টাফ, এটা আমি জানি তোমরা অনেকেই ভুল করবা। দেখি, সর্বপ্রথম ক্যালেন্ডার, ক্যালেন্ডার। স্যার কোন কোন দিন ক্লাস নেওয়া হয়? আমিনা আক্তার, তুমি একটু কষ্ট করে, আমাদের প্রতিদিনই ক্লাস চলে, একটা কোনো তুমি যে ইউনিটেরই হও না কেন, কোনো না কোনো ক্লাস পেয়ে যাবা। সো একটু কষ্ট করে আমাদের একটু ফোকাস রাখলেই পারবা, সমস্যা নাই। ওকে ওকে, ঠিক আছে। সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন করে কোন সভ্যতা? 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন, 8 নম্বর প্রশ্ন। দেখো আমরা একটা সভ্যতা সম্পর্কে এখন দেখবো, তার নাম হচ্ছে কি? তার নাম হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা, ঠিক আছে। ব্যাবিলনীয় সভ্যতা, যেটা ছিল সেকেন্ড ফেজ। আমরা বলছিলাম না টোটাল মেসোপটেমিয়া সভ্যতায় 4টা সভ্যতা আসছে, এই 4টা সভ্যতার মধ্যে সেকেন্ড হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতা গড়ে ওঠে সিরিয়ার মরুভূমি অঞ্চলের অ্যামোরাইট জাতি। এখানে অ্যামোরাইট জাতিটা একটু মাথায় রাখবা, ওকে, তুমি জান মাথায় রাখবো হচ্ছে এখান থেকে অ্যামোরাইট, মাঝে মাঝে এই অ্যামোরাইট থেকে কোশ্চেন হয়, ওকে, বিসিএস অন্যান্য জায়গায় অ্যামোরাইট থেকে কোশ্চেন হয়। পাশাপাশি ব্যাবিলনীয় সভ্যতার স্বর্ণযুগ বলা হয় হাম্মুরাবির শাসনামল। ভালো করে একটু এই ব্যক্তিকে মাথায় রাখবা। এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম হচ্ছে হাম্মুরাবি। ভালো করে একটু মাথায় রাখতে হবে, এর নাম হচ্ছে হাম্মুরাবি শাসনামল। এবং এর সময় একটা আইন ছিল, যে আইনটাকে বলা হয় হাম্মুরাবি আইন। কি আইন? এই আইনটাকে বলা হয় হাম্মুরাবি আইন, যেটাকে ইংরেজিতে বলি আমরা কোড অফ হাম্মুরাবি। কি বলি? কোড অফ হাম্মুরাবি। এবং এই ব্যক্তি প্রথম আইন প্রচলন করে, পৃথিবীর প্রথম আইন প্রচলন করে এই হাম্মুরাবি, যার জন্য আইনের জনক, যার জন্য এই হাম্মুরাবিকে বলা হয় আইনের জনক। কি বলা হয়? আইন শাস্ত্র, ওকে, আইন শাস্ত্রের জনক। আইন শাস্ত্রের জনককে? আইন শাস্ত্রের জনক হচ্ছে হাম্মুরাবি। এটা কোন সভ্যতা? এটা ব্যাবিলনীয় সভ্যতা, ঠিক আছে। যেখানে বলা ছিল তুমি যদি আমাকে একটা মানে ডিসুম দাও, আমি তোমাকে একটা ডিসুম দিব, ঠিক আছে, তুমি আমাকে যা দিবা আমি তোমাকে সেটাই ফেরত দিব। এই যে একটা কনসেপ্ট, যে চোখের বদলে চোখ, এইটাই প্রথম বলা হয় আমাদের এই ব্যাবিলনীয় সভ্যতা। পাশাপাশি এরা দেখো এখানে খুব সুন্দর করে একটা কথা বলছে, সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন করে ব্যাবিলনীয় সভ্যতায়, ওকে। এবং এইখানে একটা কথা বলা আছে, দেখো কথাটা কি? কথা হচ্ছে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র পাওয়া যায় ব্যাবিলনের উত্তরে গাথুর শহরের ধ্বংসাবশেষে। সুতরাং এই কনসেপ্টটা আমাদের একটু মাথায় রাখতে হবে। চলো তাহলে আমরা একটু দেখি। এইখানে হচ্ছে কোড অফ হাম্মুরাবি। এই ব্যক্তিটার নাম হচ্ছে হাম্মুরাবি। এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম হচ্ছে হাম্মুরাবি, হাম্মুরাবি। এবং এই যে এখানে খুব সুন্দর করে একই ভি আকৃতির যে লেখাগুলো আছে, এরপর এইগুলা, এই যে এখানে কোডগুলো আছে, এই কোডগুলোতে লেখা আছে হাম্মুরাবির কোড বা হাম্মুরাবির শাসনামল। যেই সময় হাম্মুরাবি একজন রাজা ছিল, সে কি করেছিল? সে সবাইকে বলেছিল এই আইন মেনেই তোমাকে চলতে হবে। সুতরাং হাম্মুরাবি আইনটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল সেই সময়। চলো এরপরে কোশ্চেন উত্তর করো। পৃথিবীর প্রথম আইন কোনটি? পৃথিবীর প্রথম আইন কোনটি? এবং তোমাদের জানিয়ে রাখছি আজকের ক্লাসটা কিন্তু আমাদের এই যে জয়কলি জিকে বইটা থেকে নেওয়া হচ্ছে, যেই বইটা ভাই আমরা অনেক সুন্দর করে সাজিয়েছি, অনেক সুন্দর করে লিখেছি। এবং তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তোমরা চাও কি অ্যাডমিশনে কমন? আমি তোমাকে আবারও বলতেছি, গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে এই জয়কলি জিকে থেকে ভাই 30টা কোশ্চেন কমন পড়েছে, 30টায় 30। এবং সেটা কিন্তু প্রমাণ সহ আমাদের আপলোড করা আছে। এবং এইখানে আমি গত বছর মাত্র 7টা ক্লাস নিছি, 7টা ক্লাস। সেই 7টা ক্লাস থেকে ভাই 23টা কোশ্চেন কমন পড়েছে, 23টা কোশ্চেন হুবহু কমন পড়েছে। কেন পড়ে? কারণ আমরা কিন্তু কোশ্চেন বুঝি যে কোন জায়গা থেকে কোশ্চেন হতে পারে। সো একটু মাথায় রাখবা যে তুমি যাই পড়ো না কেন, তোমার এই সময় অত বেশি জানার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো বারবার পড়ে নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি জানি তুমি স্মার্ট এবং তুমি এই জিনিসগুলো পারবা, ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, কি ভাইয়া, ওকে, কা ভাইয়া তাসনিম। আচ্ছা কা ভাইয়া তাসনিম, ঠিক আছে। তোমাদের নামগুলো একটু ইউনিক তো, সো একটু কষ্ট হয়। ওকে, আমাদের হচ্ছে কাভিয়া, কি বলছো? মালালা ভাবি, আল্লাহ, সাবান ছাড়া কিন্তু ধুয়ে দিব না, বুঝছো? সাবান ছাড়া ধুয়ে দিলে খুশি হবা নাকি? চলো 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 আমরা একটু দেখবো। ওকে ওকে ওকে, এই কোশ্চেনের উত্তর কি হবে? এটার উত্তর অন অ্যান্ড অনলি কোড অফ হাম্মুরাবি। একটু আগে আমরা বলছিলাম কোড অফ হাম্মুরাবি। এবং এইখানে ম্যাগনা কার্টা হচ্ছে ভাই ইংল্যান্ডের শাসনতন্ত্র,
ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল বলা হয় আমাদের এই ম্যাগনা কার্টাকে, শাসনতন্ত্রের বাইবেল। আমরা এটা কিন্তু ইংল্যান্ডের শাসনতন্ত্রের বাইবেল সম্পর্কে বলছিলাম। 1215 সালে ইংল্যান্ডের হচ্ছে রানীমেট দ্বীপে রাজা জনের বিরুদ্ধে, যে জন হয়ে যাবে ডন, ওই রাজা জনের বিরুদ্ধে যেই আমাদের সনদটা ছিল তাকে বলে ম্যাগনা কার্টা। এবং মদিনা সনদ এটা হচ্ছে পৃথিবীর প্রথম সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান, পৃথিবীর প্রথম লিখিত সংবিধান 622 খ্রিস্টাব্দে হয়, হ্যাঁ, লিখিত সংবিধান, যেটা করে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওকে, এই ছিল আমাদের মোটামুটি। এরপরে 10 নম্বর কোশ্চেন উত্তর করো। 10 নম্বর কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতার আইন? কোন সভ্যতার আইন? এটা কোন সভ্যতা? আমি জানি তুমি পারবা, কারণ তোমাকে খুব সুন্দর করে পড়ানো হয়েছে। ওকে 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 ঠিক আছে, ওকে। আচ্ছা ভাইয়া, তাইলে এটাও বলে দেন কোনটা আসবে, কোন কোন টপিক থেকে আসবে, এটা কিন্তু আমি বলে দিতে পারি, এটা আমি বলে দিতে পারি। ধরো গত বছর আসছে আমাদের এই মিশরীয় সভ্যতা, গত বছর আসছে মেসোপটেমিয়া সভ্যতা, তার মানে এই বছরও সভ্যতা থেকে একটা কোশ্চেন তুমি পাবা, অবশ্যই পাবা। এই বছর দেখা গেছে গ্রিক সভ্যতা থেকে কোশ্চেন আসতে পারে, এই বছর দেখা গেছে আমাদের এই ব্যাবিলনীয় সভ্যতা থেকে কোশ্চেন হতে পারে। তার মানে প্রত্যেক বছর কিন্তু সভ্যতা থেকে কোশ্চেন হবে, কিন্তু কোত্থেকে কোশ্চেন হবে এটা কিন্তু তোমরা জানো না। এই জানো না কেন? কারণ তোমরা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করো না। কোড অফ হাম্মুরাবি কোন সভ্যতার? একটু আগে বলছি, এটা ছিল সুমেরীয় সভ্যতার, এরপরে আসছে ব্যাবিলনীয় সভ্যতা। এই ব্যাবিলনীয় সভ্যতা আমরা কি করেছে? পঞ্জিকা প্রবর্তন করেছে, পাশাপাশি এদের একটা লিখিত আইন ছিল যেটাকে আমরা বলি কোড অফ হাম্মুরাবি। কি বলি? কোড অফ হাম্মুরাবি, ঠিক আছে। ওকে, পাশাপাশি নিচের দুইটা তো এখনো পড়াই নেই, আস্তে আস্তে পড়াচ্ছি, সামনের দিকে আগাই তারপরে পড়াচ্ছি। ওকে, এরপরে আমাদের দেখো কোন জাতি বৃত্তকে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে? ভালো করে একটু বোঝার ট্রাই করো। এটা কি? এটা হচ্ছে একটা বৃত্ত, তোমরা আগে পড়েছিলা বৃত্ত। আচ্ছা, গোল হয় নাই, সমস্যা নেই, আমরা গোল একটা করে দিচ্ছি। ওকে 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 ধরো এইটা হচ্ছে বৃত্ত, ধরো এটা কি? এটা বৃত্ত, ধরার কিছু নেই, এটা আসলেই বৃত্ত। হ্যাঁ, তো এই বৃত্ত তোমরা জানো, এই মাঝখানে আমরা যদি বিন্দু দেই, এই বৃত্তকে টোটাল 360 ডিগ্রিতে ভাগ করা যায়। এইখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, আবার এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, মোট হচ্ছে 360 ডিগ্রি। এই বৃত্তকে যে প্রথম 360 ডিগ্রিতে ভাগ করে, এরা কারা করে? বৃত্তকে প্রথম যে 360 ডিগ্রিতে ভাগ করে, এটা কারা করে? এরা কারা করে? তুমি এটা মনে রাখতে পারবা। কিভাবে মনে রাখতে পারবা? এখানে একটা সভ্যতা তুমি পাচ্ছ, তার নাম হচ্ছে অ্যাশরীয়। কি সভ্যতা? অ্যাশরীয়। ভালো করে একটু মনে রাখবা, অ্যাশ। ওকে, অ্যাশ মানে কি? অ্যাশ মানে হচ্ছে ভাইয়া, অ্যাশ মানে হচ্ছে, অ্যাশের কয়েকটা অর্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে ছাই। অ্যাশ মানে কোন কালার? অ্যাশ মানে হচ্ছে ছাই কালার। আবার যদি অ্যাশ মানে কি বলি? অ্যাশ মানে হচ্ছে গাধা। কি বলি? গাধা। আমরা গাধাকে কি বলি? গাধাকে বলি অ্যাশ, তাই না? আচ্ছা, তুমি আমাকে একটু ভালো করে বোঝার ট্রাই করো। গাধার মাথার মধ্যে কিছু থাকে? গাধার মাথার মধ্যে কিছু থাকে? গাধার মাথার মধ্যে কিন্তু কিচ্ছু থাকে না। সো গাধা কি করবে? গাধা পরীক্ষার হলে পরীক্ষা দিলেই গাধা কি পাবে? গাধা পাবে 0। এই যে অ্যাশরীয়রা এর মাথার মধ্যে তো কিছু নেই, এরা তো গাধা। সুতরাং এরা কি করে? এরা হচ্ছে 0 পায়। এই 0কে 360 ডিগ্রি মাথায় রাখবা। এই সুন্দর বৃত্ত তারা পায় হচ্ছে পরীক্ষায় বৃত্ত, এই গোল বৃত্ত পায়। তার মানে এই গোল বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করেছে প্রথম কারা? এই অ্যাশরীয়রা। তুমি এইভাবে মনে রাখতে পারো। পাশাপাশি অ্যাশ মানে হচ্ছে ছাই। অ্যাশ মানে কি? অ্যাশ মানে ছাই। ভাইয়া, ছাই হয় কখন? ছাই হয় কিন্তু যখন যুদ্ধ হয়, তখন একটা অঞ্চল কিন্তু কি হয়? একটা অঞ্চল যখন যুদ্ধ আমরা করি, অঞ্চলটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেই না? তো এই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয় কোন সভ্যতার সময়? এটা কিন্তু অ্যাশরীয় সভ্যতায়। কোন সভ্যতা? অ্যাশরীয় সভ্যতা। একটু মাথায় রাখবা। অ্যাশরীয়রা কি করে? অ্যাশরীয়রা ছিল বেসিক্যালি যুদ্ধ বা সমর অস্ত্রে বিখ্যাত। পাশাপাশি তারা কি করে? তারা পৃথিবীতে প্রথম, যেহেতু তারা যুদ্ধ পারদর্শী ছিল, এই জন্য তারাই প্রথম অস্ত্র ব্যবহার করবে, লোহার অস্ত্র। বুঝাইতে পারছি? এর আগে কিন্তু লোহার অস্ত্র ছিল না, লোহার অস্ত্র প্রথম ব্যবহার করবে এই অ্যাশরীয়রা। কারণ অ্যাশ মানে কি? অ্যাশ মানে ছাই। এরা সবকিছু ছাই করে ফেলবে, এবং এরা যেহেতু গাধা, সুতরাং এদের মাথার মধ্যে কিচ্ছু নাই, আছে গোবর। এই জন্য তারা 0 পায়। এই 0কে আমরা কি বলেছি? এটাকে 360 ডিগ্রিতে ভাগ করে প্রথম কারা? প্রথম হচ্ছে আমাদের এই অ্যাশরীয়রা। চলো অ্যাশরীয় সম্পর্কে বিস্তারিত জেনে নেই। যা বলছি তাই। এই হচ্ছে অ্যাশরীয় সভ্যতা। দেখছো, সমর ক্ষেত্রে তারা বিখ্যাত, মানে যুদ্ধের ক্ষেত্রে। ইভেন তুমি দেখো, অ্যাশরীয় সভ্যতা গড়ে উঠেছিল ব্যাবিলন থেকে 200 মাইল টাইগ্রিস নদীর তীরে। অ্যাশরীয় সভ্যতা বিখ্যাত ছিল সমরবাদী বা যুদ্ধবিদ্যা বা অস্ত্র এবং হাতিয়ার তৈরিতে। দেখো, বৃত্তকে 360 ডিগ্রিতে ভাগ করে। পাশাপাশি আমরা কি বলেছিলাম? এইটা কি? এটা হচ্ছে পৃথিবী, তাই না? এটা হচ্ছে আমাদের যদি এই বৃত্ত কি? বৃত্ত হচ্ছে বেসিক্যালি পৃথিবী। ওকে, পৃথিবী কেমন? পৃথিবী গোল। আচ্ছা, পৃথিবীতে এই যে আমরা 360 ডিগ্রিতে ভাগ করলাম বৃত্তকে, পাশাপাশি পৃথিবীকে কিন্তু এই যে এরকম অক্ষরেখা এবং এরকম দ্রাঘিমা রেখা, এরকম অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখায় ভাগ করা যায়, তাই না? এই অক্ষরেখা, আমাদের অক্ষরেখা এবং এরকম দ্রাঘিমা রেখায় ভাগ করা যায়। তার মানে এই গোলের সাথে সম্পৃক্ত, পৃথিবীর সাথে, পৃথিবী যেহেতু গোল, এই গোলের সাথে সম্পৃক্ত কি? সম্পৃক্ত হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখায় ভাগ করেছে কে? ভাগ করেছে অ্যাশরীয়। এইখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট দুটো টপিক, সেটা হচ্ছে বৃত্তকে 360 ডিগ্রি, এবং সর্বপ্রথম এরা কি? এরা পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে। এই দুটো জিনিস ভালো করে জানবা, ভালো করে আমি বলে দিচ্ছি। এই দুটো থেকে এই বছর কোশ্চেন আসতে পারে।
এই দুইটা থেকে এই বছর কোশ্চেন আসতে পারে। সুতরাং সুতরাং তোমার উচিত কি, তোমার উচিত ভালোভাবে, ওকে 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 তোমার উচিত ভালোভাবে এটা ট্রাই করা। ওকে, তোমার উচিত এটা ভালোভাবে ট্রাই করা। আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে বেসিক্যালি ওকে ওকে আমরা বলছি হচ্ছে এখানে কি, এখানে হচ্ছে আমরা একটা বললাম 360 ডিগ্রি কোণ এবং হচ্ছে আর একটা অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ভাগ করা, ঠিক আছে? ওকে আচ্ছা আচ্ছা শিলা নীলা কোন টপিকগুলো ইম্পর্টেন্ট? আচ্ছা ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু বলে দেবো। এরপর হচ্ছে সাব্বির হোসাইন স্যার, জি স্যার বলেন স্যার। সাব্বির আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ওকে আমার অনেক 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 বেশি কাছের বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ওকে বিগ মোটিভেশন স্যার। আচ্ছা সামিয়া সিরাজি লাজ, ওকে লাজ থ্যাংক ইউ। ওকে সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছিল কোন সভ্যতা? সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করে, এখন তোমার পারা উচিত, একটু আগে বলে দিছি। সামিয়া সিরাজি লাজ স্যার, জি স্যার, জি স্যার একটু কষ্ট করে বলেন বিগ মোটিভেশন স্যার। আচ্ছা হ্যাঁ, যারা চান্স পেয়ে যায় তাদের কাছে ঢাবিতে বিগ মোটিভেশন হবেই। ওকে ওকে ঠিক আছে। সামিয়া সিরাজি লাজ তিনি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের টপার, সুতরাং হচ্ছে তোমরা চাইলে তার কাছ থেকে মোটিভেশন নিতে পারো। ওকে ভাইয়া আমিও আছি, হুমায়রা রহমান থ্যাংক ইউ। ওকে এরপরে হচ্ছে আচ্ছা আচ্ছা ওকে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু বলে দিচ্ছি। আমরা একটু কি বললাম, একটু আগেই বলছি ভাইয়া, পৃথিবী গোল যেহেতু আমাদের অ্যাশিরীয় মানে হচ্ছে অ্যাশ মানে গাধা, এই অ্যাশিরীয়দের কি ছিল না, অ্যাশিরীয়দের মাথার মধ্যে, গাধাদের মাথার মধ্যে কিছু থাকে না। তার মানে এই যে তোমাদের সাথে এই অ্যাশিরীয়রা যদি ঢাবিতে পরীক্ষা দিতে আসতো, তারা কি পাইতো? তারা গোল্লা পাইতো, জিরো। জিরো দিয়ে মনে রাখবো পৃথিবী। আচ্ছা পৃথিবীতে তাহলে কয়টা অংশে ভাগ করছে? দুইটা রেখা, একটাকে বলে অক্ষাংশ আর একটাকে বলে দ্রাঘিমাংশ। ওকে এই অক্ষাংশ এবং দ্রাঘিমাংশে ভাগ করেছে, সুতরাং কারা? এটা করেছে অ্যাশিরীয়রা। ওকে অ্যাশিরীয়রা। এরপর আমরা পাবো কাকে? এরপর পাবো হচ্ছে কারা সপ্তাহের 7 দিনকে বিভক্ত করে। সপ্তাহের 7 দিনকে কারা বিভক্ত করে? সপ্তাহের 7 দিন। ওকে ওকে স্যার আমার কিছু লাইট আছে, আচ্ছা লাইট সমস্যা নাই, বিক্রি করে দিব। ওকে আমি নিজে দাঁড়িয়ে থেকে বিক্রি করে দিব, ঠিক আছে? ওকে আমি কি বললাম? আমি বললাম হচ্ছে এই যে একটা কোশ্চেন, কারা সপ্তাহে 7 দিন, ভালো করে একটু মাথায় রাখবা, সপ্তাহে 7 দিন, এক সপ্তাহে 7 দিন, এটা করছে কারা? এটা মনে রাখার খুবই সুন্দর একটা টেকনিক আছে, সেটা তো বলবোই, পাশাপাশি তার আগে তোমাকে একটু বলে রাখতেছি ভাইয়া, এই যে একটা বই তুমি দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে জয়কলি জিকে। গত বছরের কথা বলতেছি, গত বছর ভাইয়া জিকে 30টা কোশ্চেন কমন পড়েছিল এখান থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়। সুতরাং এটা একটা রেকর্ড। পাশাপাশি এই বই তোমার জন্য কেন লাগবে, তুমি অন্যান্য বই কিনলেও অন্যান্য বইতেও কিন্তু সুশৃঙ্খলভাবে সবগুলা টপিক অ্যানালাইসিস করে সেই অনুযায়ী কিন্তু কোশ্চেন দেওয়া নাই। এখানে এই বইটা কিনলে তুমি অনেক বেশি প্র্যাকটিস করতে পারবা, পড়ো বা না পড়ো, প্র্যাকটিস অংশের জন্য বাংলাদেশে বেস্ট হবে এই বই। সুতরাং তোমার এই বইটা অবশ্যই একবার পড়ে দেখা উচিত। ওকে 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 ঠিক আছে, চলো আমরা এটার উত্তর করি। কারা সপ্তাহে 7 দিন? দেখো সপ্তাহে কয়দিন? 7 দিন। এই যে সপ্তাহে 7 দিন, এটা দেখা যায় কিসে? এটা দেখা যায় ক্যালেন্ডারে, তাই না? ক্যালেন্ডারে 1 2 3 4 5 6 7। ওকে এই যে 7 দিন ক্যালেন্ডারে দেখা যায়, তার মানে এটা হচ্ছে ক্যালেন্ডারে দেখা যায়, তাই না? ক্যালেন্ডার, এই ক্যালেন্ডারের সাথে মাথায় রাখবা সপ্তাহে 7 দিন এটা করে কারা? এটা করে হচ্ছে ক্যালেডিও, ঠিক আছে? ইটস ক্যালেডিও। ওকে ইটস ক্যালেডিও, রাইট? লাইক ওকে দেখো ক্যালেডিও, ঠিক আছে? ক্যালেডিও তার মানে হচ্ছে আমাদের সপ্তাহে 7 দিন কারা করে? এটা কিন্তু ক্যালেডিও। এই যে ক্যালেডিও সভ্যতা, দেখো ক্যালেডিও সভ্যতার অপর নাম নতুন ব্যাবিলনীয় সভ্যতা। এটা কিন্তু কি বলা হয়? নতুন ব্যাবিলনীয় সভ্যতা। ওকে পাশাপাশি ক্যালেডিয়াদের অবদান ছিল ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। ওকে এই যে ব্যাবিলনের ঝুলন্ত উদ্যানের যে কনসেপ্টটা ভাইয়া, ব্যাবিলনের যে ঝুলন্ত উদ্যান, ওকে এইটা কি? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এইটা কি? এইটা একটু দেখবো। এই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন সভ্যতা? এটা আমাদের ক্যালেডীয় সভ্যতা। যদি ক্যালেডীয় উত্তর অপশনে না পাও, সেই ক্ষেত্রে ব্যাবিলন উত্তর করবা। ওকে 7 দিনে সপ্তাহ গণনা শুরু করে ক্যালেডীয়, এটা একটু আগেই বলছি, এটা আমাদের কোশ্চেনেই ছিল। প্রতিদিনকে 12 জোড়া ঘন্টায়, আমাদের এটা লাগবে না। এরপর ক্যালেডীয় জ্যোতির্বিজ্ঞানী 12টি নক্ষত্র, এটা আমাদের আসে না। এদের প্রধান দেবতা ছিলেন জুপিটার, আচ্ছা এটাও লাগবে না। ক্যালেডীয় সভ্যতার পতন ঘটে, এটাও লাগবে না। আমাদের এইখান থেকে মেজরলি এই কোশ্চেন এবং এই 3টা জিনিস লাগবে। দেখো ভালো করে একটু বোঝার ট্রাই করো। এই যে একজন ব্যক্তি, এই ব্যক্তির নাম কি? এই ব্যক্তির নাম হচ্ছে নেবুচাঁদ-নেজার। ভাইয়া তোমরা যারা আসো, তোমরা এই ব্যক্তির কাহিনী শুনলে পাগল হয়ে যাওয়া। তোমাদের মাথার মধ্যে একটা জিনিস সারাদিন ঘুরে, সেটা হচ্ছে পাখি রিলেটেড জিনিস। আমার পাখি আমার জন্য কি করলো, তার পাখি তার জন্য কি করলো। ওকে এই পাখি রিলেটেড যারা আসো তাদের জন্য একটা সুসংবাদ এই ব্যক্তি। কেন? কারণ আজকে থেকে তুমি এই ব্যক্তির ছবিটা পাঠায়, তারপর তুমি তোমার পাখিকে বলবা এই ব্যক্তি, এই যে একজন ব্যক্তি, এই ব্যক্তি ভাই কি করেছে? এই ব্যক্তির নাম হচ্ছে নেবুচাঁদ-নেজার। এই নেবুচাঁদ-নেজার পৃথিবীতে তুমি দেখবা অনেক পুরুষ মানুষ,
অধিকাংশ পুরুষ মানুষ তার শখের নারীকে কিন্তু অনেক বেশি ভালোবাসে। তার সব থেকে জলজ্যান্ত কয়েকটা উদাহরণের মধ্যে এই ব্যক্তি একটা, এই ব্যক্তি ওকে, এই ব্যক্তির নাম হচ্ছে নেবুচাঁদনেজার, যে তার স্ত্রীকে ভালোবেসে, তার স্ত্রী তাকে বলেছিল আমার স্বপ্ন হচ্ছে অনেক বড় একটা অট্টালিকা হবে এবং সেই অট্টালিকায় পুরোটা বাগান হবে, এই বাগান নির্ভর একটা অট্টালিকা যেটাকে উদ্যান বলে, এবং মানে অনেক উঁচু হবে, অনেক উঁচুতে এই ব্যক্তি কি করেছিল, এই ব্যক্তি একটা উদ্যান নির্মাণ করেছিল যেটাকে বলে ঝুলন্ত উদ্যান। তার মানে এটা কিন্তু আকাশে ঝুলে রয়েছে এমন না, কিন্তু অনেক বড় ছিল, ধরো বর্তমান যুগের বুর্জ খলিফা, এত বড় একটা উদ্যান সে করে, এবং সব জায়গায় সে কি করে, উপর দিকে গাছ লাগায় দেয়, এটাকে বলা হয় ঝুলন্ত উদ্যান। সেটা কে করেছে, সেটা করেছে আমাদের এই যে নেবুচাঁদনেজার। তুমি ইতিহাসে আরো কয়েকজন বিখ্যাত ব্যক্তিকে দেখতে পারো, যেরকম আমাদের শাহজাহান কি করেছে, শাহজাহান তার পছন্দের বা শখের নারীর জন্য তৈরি করেছিল, কি তৈরি করেছিল, শাহজাহান তার শখের নারীর জন্য তৈরি করেছিল তাজমহল। তুমি যদি দেখো এক ইংল্যান্ডের এক রাজা, সে তার পছন্দের বা শখের নারীকে বিয়ে করার জন্য তার রাজত্ব বা তার রাজা এই উপাধি মানে করেছিল, উপাধি ত্যাগ করেছিল বা রাজত্বই সে ত্যাগ করেছিল। তুমি যদি দেখো মজনু বা লাইলা মজনু, মজনু কিন্তু ওর আসল নাম না, ওই লাইলার প্রেমে পাগল হয়ে সে মজনু কিন্তু পাগল হয়ে গেছিল। মজনু শব্দের অর্থই কিন্তু পাগল বা উন্মাদ। তারপরে তাকে নাম দেওয়া হয় কি, তারপর তাকে নাম দেওয়া হয় যখন সে পাগল হয়ে যায়, পাগল হয়ে একসময় যখন মারা যায়, সেটাকে লোকগাথা বলা আছে মজনু। তার মানে তুমি ইতিহাসে পুরুষ মানুষ যাকে ভালোবাসে তাকে জীবন দিয়ে ভালোবাসে। সুতরাং এটা একটু মাথায় রাখতে হবে। ওকে, চলো আমরা দেখি এই কোশ্চেনটার উত্তর আমরা পেয়ে গেলাম। চলো, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটা কোন দেশে অবস্থিত, ব্যাবিলন কোথায়, এটা তো তুমি পারলে মোটামুটি পেরে যাবে এই কোশ্চেনের উত্তর। এটা একটু উত্তর করো। ওকে 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 ঠিক আছে, ওকে ওকে, চলো। আচ্ছা হাই ভাই, পিডিএফ ভাই বইটা কি আমাকে ফ্রি দিবেন? সাদে মেদে লাল, হ্যাঁ দিয়ে দিব, সমস্যা নেই। অ্যাডলফ খান হচ্ছে বাংলাদেশের সব থেকে বড় সুদর্শন পুরুষ। ওকে, সো সো সেই অ্যাডলফ খানের হচ্ছে, তাকে যদি আমি বই না দিই পরে সে যদি রাগ করে। শামিমা বলছো ভাইয়া আপনি অনেক ভালো পড়ান, জিকের বেস্ট ওকে, অলসো নোন অ্যাজ দিদার ভাইয়া, ঠিক আছে। ওকে, মালালা ইউসুফজাই, সে হচ্ছে সব থেকে ওকে সর্বকনিষ্ঠ নোবেল বিজয়ী মালালা ইউসুফজাই। সামিয়া সিরাজিল আজ হিস্টোরি পড়াবেন ভাইয়া? জি, আপনাকে অবশ্যই পড়ানো হবে, সমস্যা নেই। ওকে, চলো, ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান, ব্যাবিলন কোন শহরে বলেছিলাম? ইরাক। মেসোপটেমিয়া কোথায়? ইরাক। তার মানে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে ইরাক। ওকে, এরপর ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়েছিল? একটু আগে বলেছি কে, সেই ব্যক্তির নাম কি? ওকে, সেই ব্যক্তির নাম কি? ওকে, এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, ওকে, আচ্ছা, আমরা একটু দেখবো, ঠিক আছে। ওকে, চলো, এই যে নেবুচাঁদনেজার, এই নেবুচাঁদনেজার কিন্তু ভাই ইহুদি। ওকে, মুসলিম ধর্মের সেরা যে আমাদের জায়গা যেখান থেকে আমরা ইবাদত পালন করি সেটাকে আমরা বলি মসজিদ। ইহুদি ধর্মের ওকে, ইহুদি ধর্মের পবিত্র স্থান হচ্ছে টেম্পল, তাই না? পবিত্র স্থান হচ্ছে টেম্পল, কি টেম্পল বা মসজিদ। এই টেম্পল, ওদের সবথেকে গুরুত্বপূর্ণ টেম্পল কোথায়? ওদের সবথেকে গুরুত্বপূর্ণ টেম্পল কিন্তু ভাই ইসরায়েলে। কোথায়? ইসরায়েলে কিন্তু, বা ফিলিস্তিন, ওকে, ইসরায়েল অথবা এটাকে আমরা ফিলিস্তিন বলতে পারি। ফিলিস্তিনে কিন্তু তাদের হচ্ছে ফার্স্ট টেম্পল, এখানে ছিল প্রথম টেম্পল। এই প্রথম টেম্পল কিন্তু দখল করে নিয়েছিল নেবুচাঁদনেজার, এবং নেবুচাঁদনেজার প্রথম টেম্পল দখল করে নিয়ে এইখান থেকে এই ইহুদিদের বের করে দিয়েছিল, বের করে দিয়ে তাদের এখান থেকে তাড়িয়ে দিয়ে সেইখান থেকে ইহুদিদের এই প্রথম টেম্পল কিন্তু ধ্বংস করে দিয়েছিল এই নেবুচাঁদনেজার। পরবর্তীতে সেইখানে এই ইসরায়েল কিন্তু আবার বা ফিলিস্তিনে কিন্তু আবার একটা টেম্পল বা মন্দির স্থাপন করে ইহুদিরা, এবং সেটার নাম দেয় কি? সেটার নাম দেয় সেকেন্ড টেম্পল। ওকে, সেকেন্ড টেম্পল। ক্লিয়ার? নেবুচাঁদনেজার, এটা উত্তর কি হবে? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কে গড়েছিল? এটা হবে নেবুচাঁদনেজার। ওকে 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 ঠিক আছে, চলো এটার উত্তর। এরপরে নীল নদের দান, ভাই নীল নদের দান কে? ওকে 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 নীল নদের দান কে? নীল নদের দান ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ পার্ট। নীল নদের দান কে হতে পারে? ওকে ওকে, নীল নদের দান, দেখছো কোন নদ? এই যে ভাইয়ের যে কালারের নদ, নীল নদ। পৃথিবীতে দেখো, ভালো করে একটু বোঝার ট্রাই করো। এই নীল নদ হচ্ছে এমন একটা নদী যেটা হচ্ছে পৃথিবীর আয়তনে দীর্ঘতম নদী। ওকে, পৃথিবীর সব থেকে বড়, সব থেকে দীর্ঘতম নদী, পৃথিবীর দীর্ঘতম নদী হচ্ছে আমাদের এই নীল নদ, যেটা টোটাল 11টা দেশের মধ্যে দিয়ে গেছে। কয়টা দেশের মধ্যে?
11টি দেশের মধ্যে দিয়ে গেছে, দেশের মধ্যে দিয়ে গেছে, দেশের মধ্য দিয়ে গেছে এই নীলনদ। নীলনদ নিয়ে বিস্তারিত একটু পড়াবো, পাশাপাশি আমাদের এই মিশর সম্পর্কে বিস্তারিত একটু দেখাবো। এটা হচ্ছে মিশর, যেটাকে এখানে তুমি দেখতে পাচ্ছ অনেকগুলো পিরামিড, পিরামিড দেখতে পাচ্ছ না? এই জন্য মিশরকে বলা হয় পিরামিডের দেশ। কি বলা হয়? পিরামিডের দেশ, তাই না? পিরামিডের দেশ। পাশাপাশি এইখানে একটা সাগর আছে, এই যে ম্যাপ তুমি দেখতে পাচ্ছ, একটা নদী আছে, এই যে নীল কালারের যে নদী, এই নদীর নাম হচ্ছে নীলনদ। নীলনদের তো টোটাল 2টা শাখা। এই যে একটা শাখা, এটার নাম হচ্ছে হোয়াইট নীল। কি নাম? এদিকে একটা হোয়াইট নীল, ঠিক আছে? হোয়াইট নীল এবং হচ্ছে আমাদের আছে, ওকে, আমাদের এই নীলনদ, নীলনদ দিয়ে দেখছো এখান দিয়ে যে নদীটা গেছে, এই নদীটা এখান দিয়ে চলে একদম পুরো আমাদের মেরিডিয়াম বা হচ্ছে ভূমধ্যসাগরে পতিত হয়েছে। অধিকাংশ দেশ, অধিকাংশ জায়গা যেই দেশের উপর দিয়ে গেছে সেই দেশের নাম হচ্ছে ইজিপ্ট বা হচ্ছে মিশর। এই দেশটার নাম কি? মিশর। এই জন্য এই মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে কি বলা হয়? মিশরকে বলা হয় নীল নদের দান। মিশরকে নীল নদের দান কে বলেছিল? ইতিহাসের জনককে? ইতিহাসের জনক হচ্ছে হেরোডটাস। এই হেরোডটাস মিশরকে নীল নদের দান বলেছিল। তার যে একটা বই হিস্টোরিয়া, সেই হিস্টোরি বইতে কিন্তু সেই এই কথাটা বলেছিল। ওকে, সুতরাং এটা আমাদের মাথায় রাখতে হবে। পাশাপাশি মিশরীয় সভ্যতা থেকে কি আসবে নীল নদের দান বলেছিল। এদের কৃষিকাজে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন ছিল। পাশাপাশি এদের পিরামিড ছিল। কি ছিল? পিরামিড, লিখন পদ্ধতি। এদের যে একটা স্পেসিফিক লিখন পদ্ধতি, সেটা নিয়ে কথা বলবো। চলো, ফারাও মানে দেখো সেই সময় রাজারা, মিশরের প্রাচীন সময়ের রাজাদেরকে বলা হয় ফারাও। কি বলা হয়? ফারাও। তোমরা যেটাকে ফিরাউন বলো, ফিরাউন, ওকে, ফিরাউন, এই ফিরাউন কিন্তু আসলে তার নাম না, এটা হচ্ছে তার উপাধি। তাই মিশরের প্রাচীন রাজাদেরকে বলা হতো ফারাও বা ফিরাউন। ওকে, ফিরাউন। এই ফারাওদের বা ফিরাউনদের মৃতদেহকে পচানোর হাত থেকে রক্ষা করার জন্য মিশরীয়রা তৈরি করে কি? মমি, যেটাকে আমরা বলি পিরামিড। দেখো, মিশরীয়রা 365 দিনে বছর গণনা শুরু করে, পাশাপাশি 12 মাসে বছর এবং 30 দিনে মাস গণনা শুরু করে। এটা কারা করে? এটা মিশরীয়রা। পাশাপাশি নগর সভ্যতার সূচনা ঘটে মিশরে। পালতোলা জাহাজ আবিষ্কার করে মিশরীয়রা। কারণ যেহেতু এখানে কি ছিল, যেহেতু জাহাজ আবিষ্কার করে, কারণ এখানে কিন্তু নদী আছে, সব থেকে বড় নদী, সুতরাং এদের তো একটা জাহাজ লাগবেই, জাহাজে করে এরা বিভিন্ন জায়গায় যাবে। এরপরের তথ্যগুলো একটু দেখো। মিশরীয় সভ্যতা, যেটা অক্ষর ভিত্তিক মিশরীয় চিত্রলিপি দিয়ে যেটি প্রাচীন মিশরীয় সভ্যতার ভাব প্রকাশ করে, তাকে বলা হয় হায়ারোগ্রাফিক। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা, বা এটা কতবার যে কোশ্চেন হয়েছে এই হায়ারোগ্লিফিক নিয়ে, তুমি নিজেও জানো না, এতবার কোশ্চেন হয়েছে সেই হায়ারোগ্লিফিক। সেটা কি? সেটা এখনই বলবো, সমস্যা নেই। চিকিৎসা শাস্ত্রে প্রথম তারা মেডিকো বা ঔষধের তালিকা প্রণয়ন করে। পাশাপাশি জাহাজ নির্মাণ শিল্পের জন্য প্রসিদ্ধ ছিল। দেখো এখানে ভালো করে বলা আছে, প্রাচীন মিশরের রাজাদেরকে বলা হতো ফারাও। পাশাপাশি হচ্ছে মিশরের প্রথম নরপতি এবং পুরোহিত নরামেন, এটা আমাদের লাগবে না, লাগবে হচ্ছে মিশর তথা পৃথিবীর সব থেকে বড় পিরামিড। দেখো এটা ভালো করে একটু দেখার ট্রাই করো। পৃথিবীর সব থেকে বড় পিরামিডের নাম হচ্ছে ফারাও খুফুর পিরামিড, ঠিক আছে? এরপর মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন হেরোডটাস। ইতিহাসের শ্রেষ্ঠ নির্মাতা বলা হতো মিশরীয়দের। ওকে, গেল, কাহিনী শেষ। এইখানে তুমি দেখতে পাচ্ছ এই যে একটা লিপি, যেটা হচ্ছে বেসিক্যালি এই যে এখানে তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে আমাদের একটা পাখি, এটা হচ্ছে একটা পাখি। ওকে, পাখি বসে রয়েছে, এই পাখি বসে রয়েছে, পাখি দ্বারা বোঝাইতো এ। মিশরীয়রা পাখি দ্বারা বোঝাইতো এ। তার মানে এই যে এরকম বিভিন্ন জিনিস, বিভিন্ন বস্তুর আকৃতি অনুযায়ী যে তারা লিপিটা করেছিল, সেটাকে বলা হতো হায়ারোগ্লিফিক। কি বলা হতো? হায়ারোগ্লিফিক্স। ওকে, হায়ারোগ্লিফিক্স। চলো, হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি কাদের অবদান? কোশ্চেন উত্তর করো। ওকে ভাই, আমার তো হ্যাঁ রে, বিশাল কৃষ্ণ মণ্ডল, ভণ্ডামি। ওকে, 2 দিন নেটওয়ার্কের বাইরে ছিলাম, পাহাড়ে গেছিলাম হাতি দেখতে, তবে মাশাআল্লাহ ইচ্ছা মতো দৌড়ানি খাইছি, যদিও ভয় পাইছিলাম তবুও অন্যরকম একটা আনন্দ পাইছি। সুমন, এখন পাহাড়ে গেলে তো এর দৌড়ানি খাওয়াই, এখন পাহাড়ে না গিয়ে টেবিলে বসো, নাইলে কয়েকদিন পরে ঢাবির প্রশ্ন তোমাকে দৌড়ানি দিবে, তখন কিন্তু কান্দাও কল পাবা না। ওকে, সীমারতনী ইস্ট অর ওয়েস্ট? দিদার ভাই বেস্ট। আচ্ছা, দিদার ভাই বেস্ট, তোমরাও বেস্ট স্টুডেন্ট হিসেবে। চলো, ওকে, আচ্ছা, ওকে। হাই, তোমরা আবার কমেন্ট বক্সে যুদ্ধ শুরু করে দিয়েছো। যুদ্ধ করা যাবে না বৎসগণ। ওকে, চলো। ওকে, আমরা কি বললাম? আমরা বললাম হচ্ছে, ওকে, হায়ারোগ্লিফিক্স লিখন পদ্ধতি কাদের অবদান? এটা কি সুমেরীয়, এটা কি ব্যাবিলনীয়, এটা কি মিশরীয় নাকি চৈনিক? একটু আগে আমরা কি বলেছিলাম? এটা বলেছিলাম মিশরীয় সভ্যতা। মিশরকে বলা হয় নীল নদের দান, তার মানে এটা মিশরীয় সভ্যতা। ওকে, একটু আগেই বলছি, তোমরা অনেকে উত্তর করে দেওয়ার কথা। আমিনা আক্তার, এরপর হচ্ছে ওকে, আমিনা আক্তার আসো, এরপর হচ্ছে এই 18 নম্বর কোশ্চেন উত্তর করো, আমরা পরেরটা দেখি। আমিনা আক্তার আসো, এরপর হচ্ছে শারিয়া ইতি, শামিমা, বিশাল কৃষ্ণ মণ্ডল। ওকে, এরপর হচ্ছে নওশিন জান্নাত, তাহাডিয়া জামান দিয়া, উর্মি ত্রিপুরা তিমা,
আবু জাহিদ ইসলাম, এরপর হচ্ছে সীমা রতন, ছি 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 রে ননি ছি, সুমাই ইসলাম, সবাইকে থ্যাংক ইউ উত্তর করার জন্য। আমরা একটু দেখি। আচ্ছা, নাইমা সুলতানা ইমি, ভাইয়া আপনাকে খুঁজে পাইছি। খুঁজে পাইছো? আল্লাহ। আচ্ছা আচ্ছা ভাইয়া, আপনার জিকে বই থেকে কোশ্চেন করলে অবশ্যই উত্তর করতে পারবে ইনশাল্লাহ, অবশ্যই উত্তর করা উচিত। পাশাপাশি এই যে যে বইটা তুমি দেখতে পাচ্ছ, এটার নাম কি? এটার নাম হচ্ছে জয়কলি জিকে। ভাই এই জয়কলি জিকে কিন্তু আমরাই লিখেছি। পাশাপাশি আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই বছর বাংলাদেশে যতগুলো জিকে বই আছে এর মধ্যে রেকর্ড সংখ্যক কমন পড়বে এখান থেকে রেকর্ড সংখ্যক। এবং গত বছর 30টা কোশ্চেন কমন পড়েছে এই জয়কলি থেকে, ঠিক আছে? ওকে ওকে, চলো এটার উত্তর কি হবে? 360 দিনে বছর গণনা শুরু করে কোন সভ্যতা? এটা অন অ্যান্ড অনলি মিশরীয় সভ্যতা। একটু আগে আমি বলছি মিশর কি করে। মিশর কয়েকটা কাজ করে আমাদের ক্যালেন্ডারের ক্ষেত্রে। 365 দিনে বছর, 365 দিনে বছর। ওকে, পাশাপাশি তুমি দেখবা হচ্ছে 12 মাসে বছর, 12 মাসে বছর। ওকে, 12 মাসে কি, 12 মাসে হচ্ছে বছর, এটা করে। পাশাপাশি তারা আরো কিছু কাজ করে এই মিশরীয় সভ্যতা, সেটা হচ্ছে 30 দিনে মাস করে। 30 দিনে মাস কারা করে? এই মিশরীয়রা। তার মানে অনেক গুরুত্বপূর্ণ অবদান কিন্তু এদের আছে। চলে এরপরে কোশ্চেন। গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন সভ্যতাকে? ভালো করে একটু বুঝো। গণতন্ত্র। ওকে 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 ওকে, আচ্ছা ঠিক আছে। ওকে ওকে ওকে, চলো গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন সভ্যতাকে? গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কোন সভ্যতাকে? একটু ভালো করে বলো, একটু ভালো করে কোশ্চেনটার উত্তর দাও। এটা তোমাদের পারা উচিত, এটা অবশ্যই তোমাদের পারা উচিত। কোশ্চেনের উত্তর কি হবে? চলো ওকে, কোশ্চেনের উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? চলো, আমরা কি বললাম? আমরা হচ্ছে গণতন্ত্রের সূতিকাগার। গণতন্ত্রের ইংরেজি কি? গণতন্ত্রের ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। ওকে, এই ডেমোক্রেসি প্রথম কোত্থেকে আসছে? ডেমোক্রেসি আসছে সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো থেকে, যেটাকে বলা হয় গ্রিক সভ্যতা। যেটাকে বলা হয় গ্রিক সভ্যতা। বিস্তারিত গ্রিক সভ্যতা নিয়ে আমরা দেখব। চলো, গ্রিক সভ্যতা, গ্রিকদের অবদান ছিল সভ্যতার ক্ষেত্রে, সভ্যতা নির্মাণের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ অবদান গ্রিক। দেখো, প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে গ্রিক সভ্যতায়। ওকে, নগর রাষ্ট্র। গ্রিকদের অবদান ছিল জ্যামিতি, তারা জ্যামিতি ভালো পারতো, উপপাদ্য, গণিত, চিকিৎসা সবকিছুতে তারা বিখ্যাত ছিল। পাশাপাশি ব্যঞ্জন বর্ণের সাথে ব্যঞ্জন যুক্ত করে গ্রিকরা। পৃথিবীর প্রথম মানচিত্র অঙ্কন করে, এটা ইম্পর্টেন্ট, আমি ভালো করে বলে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর গ্রিক সভ্যতার অন্যতম অবদান গণতন্ত্র, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। ওকে, পাশাপাশি যুক্তিবিদ্যায় দার্শনিক বা সফিস্ট সম্প্রদায়ের উদ্ভব ঘটে গ্রিসে। এরপর এখানে দেখবো গ্রিকদের প্রধান দেবতা জিউস, বিস্তারিত সব পরে আলোচনা করতেছি। দেখো, গ্রিকদের ভালোবাসা ও সৌন্দর্যের দেবী হচ্ছে আফ্রোডাইট। ইতিহাসের জনক গ্রিক দার্শনিক হচ্ছে আমাদের কি? হেরোডোটাস। গ্রিসের দার্শনের মধ্যে বিখ্যাত ছিলেন সক্রেটিস। দেখো, সক্রেটিস, প্লেটো নিয়ে যা আছে এখানে আমরা পড়বো। অলিম্পিক প্রতিযোগিতার জন্ম হয় গ্রিসে। পাশাপাশি প্রাচীন গ্রিসের যে অসংখ্য নগর রাষ্ট্র গড়ে উঠেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে স্পার্টা এবং এথেন্স। চলো, এগুলো আমরা দেখবো। এখানে কয়েকজন ব্যক্তিকে তুমি পাচ্ছ ডিরেক্ট টিচিং। ওকে, লাইনেজ ভালো করে বুঝো। এটার নাম হচ্ছে সক্রেটিস। এই যে ব্যক্তি, তাকে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে সক্রেটিস। ওকে, সক্রেটিস, এটা হচ্ছে সবার গুরু। এরপর এখানে আছে প্লেটো। এরপরে এখানে আছে অ্যারিস্টোটল। এখানে আছে আলেকজান্ডার। এখানে কি আছে? আলেকজান্ডার। তার মানে তুমি একটু ভালো করে বোঝার ট্রাই করো কার পরে কি আসছে। দেখো, সক্রেটিসের প্রথম হচ্ছে এস, প্লেটোর প্রথমে পি, এরপর অ্যারিস্টোটলের প্রথমে এ, পরে আলেকজান্ডার প্রথমে এ। তার মানে এটা আমরা কি বুঝি? এটা বলছি স্পা দিয়ে আমরা বুঝবো সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টোটল, আলেকজান্ডার। সক্রেটিসের শিষ্য বা সক্রেটিসের ছাত্র ছিল প্লেটো, প্লেটোর ছাত্র ছিল অ্যারিস্টোটল, অ্যারিস্টোটলের ছাত্র ছিল হচ্ছে আলেকজান্ডার। ওকে, আমি যদি বলি আলেকজান্ডারের শিক্ষককে, আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে অ্যারিস্টোটল, অ্যারিস্টোটলের শিক্ষক হচ্ছে প্লেটো, প্লেটোর শিক্ষক হচ্ছে সক্রেটিস। কিন্তু সক্রেটিসের শিক্ষক কি আছে ভাই? সক্রেটিসের শিক্ষক হচ্ছে জয়কলি, তাই না? সক্রেটিসের শিক্ষক হচ্ছে জয়কলি। ওকে, সক্রেটিসের কিন্তু ভাই শিক্ষক নাই, সক্রেটিসের কিন্তু কোনো শিক্ষক নাই। আমি থাকলে হয়তো আমি সেই সময় সক্রেটিসের শিক্ষক হয়ে যেতাম, কিন্তু সক্রেটিসের কিন্তু কোনো শিক্ষক নাই। তার মানে সক্রেটিসের যেহেতু কোনো শিক্ষক নাই, সুতরাং এই সক্রেটিস যেহেতু নিজেই জ্ঞানী হয়েছে, এই জন্য সক্রেটিসকে বলা হয় জ্ঞানের পিতা। ওকে, জ্ঞানের পিতা, ঠিক আছে? এরপরে তুমি এখানে দেখো, এখানে যা আছে বিস্তারিত। জ্ঞানের পিতা হচ্ছে সক্রেটিস। জ্ঞানের পিতা হচ্ছে সক্রেটিস। এই সক্রেটিসের কোনো বই ছিল না, কিন্তু তার উক্তি ছিল কি? নো দাই সেলফ, নিজেকে চিনার কথা বলেছেন। এরপরে প্লেটোর একটা বই ছিল দ্য রিপাবলিক, প্লেটোর বইয়ের নাম ছিল রিপাবলিক। পাশাপাশি প্লেটোর আরো বই ছিল দ্য
লজ, ডায়ালগস বই ছিল। পাশাপাশি এই প্লেটোর বিখ্যাত কিছু উক্তি আছে। অ্যারিস্টটল খুবই গুরুত্বপূর্ণ, তিনি রাষ্ট্রবিজ্ঞান, তিনি হচ্ছে আমাদের প্রাণীবিদ্যা, তিনি হচ্ছে কি, তিনি হচ্ছে আমাদের যুক্তিবিদ্যা, এইসবের জনক ছিল আমাদের অ্যারিস্টটলের বই ছিল হচ্ছে দ্য পলিটিক্স, তারপরে তার একটা বই ছিল দ্য পয়েটিক্স, ঠিক আছে, তার বই ছিল দ্য লজিক। এবং অ্যারিস্টটলের বিখ্যাত কয়েকটা উক্তির মধ্যে বলেছিল তিনি যে মানুষ কি, মানুষ হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক জীব, ঠিক আছে। এবং এইটা কিন্তু অনেকবার আসছে। আবার তিনি বলেছে যে ব্যক্তি যে হচ্ছে সমাজে বসবাস করে না, হয় সে একদম হচ্ছে হয় সে ঈশ্বর, হয় সে দেবতা, না সে পশু, ঠিক আছে। তার মানে যারা হচ্ছে সমাজে বসবাস করে, সমাজে কেউ যদি বসবাস না করে, সবাই তো সমাজেই বসবাস করে মানুষ, যারা বসবাস করবে না হয় সে ঈশ্বর, নাইলে সে পশু, এই কথাটা কিন্তু সে বলেছে। ওকে, আমরা বিস্তারিত ডিটেলসে দেখবো। এবং এইখানে একজনকে তুমি দেখতে পাচ্ছ জিউস, তাদের হচ্ছে প্রধান দেবতা, গ্রিকদের প্রধান দেবতা জিউস। এইখানে খুব সুন্দর একজন মহিলাকে তুমি দেখতে পাচ্ছ না, এটার নাম হচ্ছে আফ্রোডাইট। কি বললাম? আফ্রোডাইট, যে হচ্ছে ভালোবাসা এবং সৌন্দর্যের দেবী, আফ্রোডাইট। এবং এই সময়ের একজন হচ্ছে বিখ্যাত কবির নাম হচ্ছে হোমার, এই সময়ের বিখ্যাত কবি। ওকে, বিখ্যাত কবি, তার নাম হচ্ছে হোমার। ওকে, হোমার। চলো আমরা দেখবো নো দাই সেলফ, নিজেকে জানো উক্তিটিকার। ওকে, নিজেকে জানো উক্তিটিকার। ওকে, চলো ভাই, এসে পড়ছি। আচ্ছা শামিমা, থ্যাংক ইউ। ওকে, এরপর হচ্ছে মেহেরুন নেসা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সুমন, এরপর শামিমা, এরপর হচ্ছে উর্মি, ত্রিপুরা, ত্রিমা, এরপর আছো তোমরা হচ্ছে সুজন, এরপরে আছো তোমরা। ওকে, আচ্ছা ভাই, অনেক ভালো পড়ান, জিকের জন্য বেস্ট। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে তোমরা। ওকে, চলো, এই কোশ্চেনের উত্তর দাও। এটার উত্তর কি হবে? 71। ওকে, আমাদের হচ্ছে দেখো এখানে কি বললাম, এখানে হচ্ছে ওকে 20 নম্বর, নিজেকে জানো, নো দাই সেলফ, একটু আগে বলছি। এটা কার? এটা হচ্ছে সক্রেটিস। ওকে, অ্যারিস্টটলের উক্তি কি? অ্যারিস্টটলের উক্তি হচ্ছে মানুষ কি, যে ওকে, মানুষ হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক জীব, এ সম্পর্কে বলেছিল অ্যারিস্টটল। চলো পরে কোশ্চেন উত্তর। ওকে, মানুষ সামাজিক ও রাজনৈতিক জীব, উক্তিটি কার? মাত্রই বলে দিছি, এটা তুমি পারবা, এটা তোমার পারার কথা, অবশ্যই পারার কথা। মানুষ রাজনৈতিক ও সামাজিক জীব, এটা কে বলেছে? এটা অবশ্যই অ্যারিস্টটল বলেছে। কে বলেছে? এটা অবশ্যই অ্যারিস্টটল বলেছে, অ্যারিস্টটল। এরপর আমরা দেখব দার্শনিক প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? দার্শনিক প্লেটো। ওকে, দার্শনিক প্লেটো কোন দেশের নাগরিক? একটু কমেন্টস করতে হবে, দ্রুত, সময় কম। ওকে, আমাদের ক্লাস শেষ করতে হবে। চলো একটু দ্রুত উত্তর করো, দ্রুত। ওকে, খাদিজাতুল চাকমা, আবু জাহিদ, এরপর সুরাইয়া, এরপর আমিনা, বিশাল, থ্যাংক ইউ সবাইকে। আমরা কি বললাম? দার্শনিক প্লেটো কোন দেশের নাগরিক ছিলেন? তিনি ছিলেন গ্রিসের নাগরিক। কোন দেশ? গ্রিস। ওকে, গ্রিস। এরপরে আমরা পাবো আর একটা সভ্যতা, তার নাম হচ্ছে হরপ্পা এবং মহেঞ্জোদারো। কোন সভ্যতা? ভালো করে একটু দেখো, হরপ্পা এবং মহেঞ্জোদারো। তোমরা কি মহেঞ্জোদারো মুভি দেখছো না? মহেঞ্জোদারো মুভি দেখছো? মুভি না দেখলে দেখা উচিত তোমার। ওকে, আসল সুদর্শন পুরুষ যে, তার নাম হচ্ছে ঋত্বিক রোশন। ওকে, সেই ঋত্বিক রোশনের হচ্ছে ছবি আমাদের এই মহেঞ্জোদারো একটা ট্রু হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে বলা আছে মহেঞ্জোদারোতে, যে এখানে হচ্ছে বেসিক্যালি এরা ছিল হচ্ছে ব্যবসা বাণিজ্য নির্ভর একটা সভ্যতা মহেঞ্জোদারো, এর পাশে ছিল হরপ্পা। ওকে, এবং এরা হচ্ছে বেসিক্যালি তুমি সেই সময়ের মুভি যদি দেখো, এরপর হচ্ছে তারা বাটখারা নির্মাণ করে, মানে হচ্ছে মাপা ঝোপা তাদের মেইন কাজ ছিল, ব্যবসা নির্ভর কাজ ছিল। ওকে, আমাদের 23 নম্বর কোশ্চেন উত্তর কি হবে? 23 নম্বর কোশ্চেন উত্তর আমরা দেখব হচ্ছে একটা সভ্যতা সম্পর্কে, তার নাম সিন্ধু সভ্যতা। ওকে, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে সিন্ধু নদীর অববাহিকায় পাকিস্তানের মহেঞ্জোদারো এবং হরপ্পাতে। ওকে, সিন্ধু সভ্যতার তাম্র বা ব্রোঞ্জ যুগের অপর নাম নগর সভ্যতা লাগবে না, সিন্ধু সভ্যতার নিদর্শন পাওয়া যায় তাও লাগবে না, এখান থেকে এইটুক পাইলেই মোটামুটি হবে। সিন্ধু সভ্যতা, ওকে, সিন্ধু সভ্যতা হচ্ছে আমাদের এই বাটখারার জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে আমাদের এখানে কে নির্মাণ করছে, কে হচ্ছে আবিষ্কার করছে সেটা। এবং হচ্ছে তুমি এখানে দেখো এই যে মুভিটা, এই মুভিটার নাম কি? মহেঞ্জোদারো। ভাইয়া, মহেঞ্জোদারো মুভিটা তুমি দেখছো, আশা করি দেখছো। তারা বেসিক্যালি ব্যবসা বাণিজ্যের জন্য বেশ বিখ্যাত ছিল। ওকে, তোমরা অনেকেই উত্তর করার ট্রাই করছো। উর্মি ত্রিপুরা, নৌসেন জান্নাত ত্রিপুরা, তৃষা আছো, ওকে, শৈলী সরকার আছো, আমিনা আছো, তাহিরা আছো, জয়, এরপর হচ্ছে বন্যা আছো, এরপর হচ্ছে তোমরা কিছু কল্পনা, উর্মি ত্রিপুরা, তিমা, সবাইকে থ্যাংক ইউ। ইনকা সভ্যতা, ওকে, একটা সভ্যতার নাম হচ্ছে ইনকা সভ্যতা। দেখো খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা এখন পর্যন্ত বিয়ে করো নাই তাদের জন্য এই সভ্যতাটা ইম্পর্টেন্ট। কেন বলতেছি দেখো, কারণ হচ্ছে এই ইনকা সভ্যতা একটা নিয়ম ছিল, ইন্টারেস্টিং নিয়ম কি? এই ইনকা সভ্যতা একটা নিয়ম কি ছিল, যে ধরো তোমার বয়স হচ্ছে, ওকে, তোমার বয়স যদি 20 হয়, 20 বছর, এই 20 বছরের আগেই তোমাকে কি করতে হবে? তোমাকে তোমার লাইফ পার্টনার ঠিক করে রাখতে হবে।
তোমাকে লাইফ পার্টনার কি করতে হবে? তুমি বিয়ে করতে পারবে না, কিন্তু তোমাকে ঠিক করে রাখতে হবে যে এইটাই হবে তোমার লাইফ পার্টনার। তুমি যদি 20 বছরের মধ্যে তোমার লাইফ পার্টনার ঠিক করতে না পারো, তুমি যদি ব্যর্থ হও, ওকে, ব্যর্থ হও, তুমি জীবনেও বিয়ে করতে পারবে না, তোমাকে দিয়ে বিয়ে হবে না, তোমার বিয়ে হবে না। তার মানে লাইফে কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল যে তুমি 20 বছরের মধ্যে তোমাকে তোমার লাইফ পার্টনার কিন্তু ঠিক করে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমাকে বিয়ে দিবে না। আর বর্তমান সময়ে এইটাই সব থেকে বড় সমস্যা, তুমি এখন জব টপ না পাইলে কিন্তু তোমাকে বিয়ে দেবে না। আর আগে কিন্তু সিস্টেমটাই ডিফারেন্ট ছিল, দেখছো? বর্তমানে বিসিএস ক্যাডার না হইলে, তোমার মাথার চুল না পড়লে, ওকে, টাক যদি যতক্ষণ না হবা, যতক্ষণ পর্যন্ত একটা টাক না হবে, যতক্ষণ পর্যন্ত ভুঁড়িটা না বাড়বে, ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমার সাথে মেয়ে দিবে না। ওকে, সো একটু দেখো, এটা হচ্ছে ইনকা সভ্যতা, যেটা গড়ে উঠেছিল বেসিক্যালি একটা দেশ, সেই দেশটার নাম হচ্ছে পেরু। সেই দেশটার নাম কি? পেরু কোন জায়গায়? পেরু হচ্ছে বেসিক্যালি, দেখো, ওকে, পেরু কোন জায়গায়? পেরু হচ্ছে ভাইয়া, ওকে, পেরু হচ্ছে দক্ষিণ আমেরিকার দেশ পেরু। ওকে, পেরু, এখান থেকে ইনকা শব্দের অর্থ হচ্ছে যুদ্ধবাজ। পাশাপাশি সর্বপ্রথম পানির সাহায্যে সেচ পদ্ধতি আবিষ্কার করে ইনকারা। সংখ্যা গণনা এবং নথিভুক্ত করার জন্য ব্যবহৃত পদ্ধতির নাম ইনকারা। সবচেয়ে আধুনিক সভ্যতা হিসেবে বিবেচিত হয় এরা। ওকে, ইনকা সভ্যতা বিলুপ্তি ঘটে 16 শতাব্দীতে স্প্যানিশদের হাতে। ওকে, এবং এইখান থেকে একটা জিনিস এইখান থেকে খুব ইম্পর্টেন্ট, এদের এইখানে একটা জিনিস পাওয়া যায়, তার নাম হচ্ছে মাচু পিচু। কি নাম? তার নাম হচ্ছে মাচু পিচু। ওকে, মাচু পিচু। এই মাচু পিচু কাদের? মাচু পিচু হচ্ছে ইনকা সভ্যতার। এখান থেকে মাচু পিচুটাই বারবার আসে। দেখো, পৃথিবীতে সপ্তম আশ্চর্য বলে না, পৃথিবীতে 7টা আশ্চর্য আছে না, এই 7টা আশ্চর্যের মধ্যে একটা আশ্চর্য হচ্ছে মাচু পিচু। কি নাম? মাচু পিচু। দেখো, এই হচ্ছে মাচু পিচু, এটা হচ্ছে ভাই মাচু পিচু, এটা হচ্ছে কি? এটা হচ্ছে মাচু পিচু। ওকে, হাই, তোমরা তো খুশি হয়ে গেছো না? হাই, তাহিরা জামান দিয়া, দেখছো, যার মনে যা ফালদে উঠে দা, ঠিক আছে? তারপর চিট করতো কেন রে ভাই? চিট কেন করবে? তারা কি একসাথে থাকতে পারবে না? সবাই কি চিট করবে? ওকে, নিজের ওকে, নিজের আইডিওলজি আরেকজনের উপর চাপাও কেন? ছি। চলো, এটা হচ্ছে মাচু পিচু। এটা কি? এটা বললাম, এটা হচ্ছে মাচু পিচু। হ্যাঁ, মাচু পিচু। চলো, মাচু পিচু। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? কোন দেশে? এটা উত্তর করো, এটা উত্তর করা উচিত। 24-এর উত্তর কি হবে? ওকে, 24-এর উত্তর কি হবে? 24। ওকে, 24-এর উত্তর কি হওয়া উচিত? চলো, 24-এর উত্তর কি হবে? 24। ওকে, আচ্ছা, এই রে আল্লাহ, তাহিরা জামান দিয়া, দেখছো এদের মেইন আলোচনার টপিক কি? এদের মেইন থিঙ্ক করার জায়গা কি? বলছে, ধরেন ওই যুগে আমি কেউকে পছন্দ করলাম, সে অন্য কাউকে পছন্দ করে, তাহলে কেমনে বিয়ে দিত? প্লিজ অ্যান্সার। হাই রে তাহিরা জামান দিয়া, সময় থাকতে ভালো হয়ে যাও, 2 দিন পর তোমার পরীক্ষা। এগুলো তো পরীক্ষা আসে না রে পাগলা, পরীক্ষায় যা আসে তা পড়াইছে এতক্ষণ। সো একটু ভালো করে মাথায় রাখা, দেখছো এদের চিন্তাধারা কি সেই সময়, দেখো একটা ভালো করে মাথায় রাখবা। এই যে আমাদের 1900 সালের আগে, মানে 19 শতকের আগ পর্যন্ত পৃথিবীতে কিন্তু মহিলারা মানুষ হিসেবে গণ্যই হইতো না। আর এই সভ্যতাটা অনেক আগেকার সভ্যতা, এই সময় মহিলাদের মানুষ হিসেবে গণ্যই করতো না, ঠিক আছে? সো মেয়েরা কারে পছন্দ করলো কারে না করলো এগুলাতে কিচ্ছু আসে যেত না, ছেলেরা যা বলবে তাই। সুতরাং মেয়েরা আসলে কি ভাবলো কি না ভাবলো, কারে পছন্দ করলো সেটা গুরুত্বপূর্ণ না। ধরো আমি একটা ছেলে, আমি যদি মিস্টার এক্স কে পছন্দ করি, ঠিক আছে, মিস এক্স, দুঃখিত, মিস এক্স নট মিস্টার, তো মিস এক্স কে যদি পছন্দ করি, সে ধরো আরেকজনকে পছন্দ করে, তাহলে আমি তো তাকে পাইতে পারতেছি না, বা সে কাকে পছন্দ করলো সেটা গুরুত্বপূর্ণ না। তাকে যদি আগেই কেউ বিয়ে করে ফেলে সেটা ডিফারেন্ট, কিন্তু আমি যাকে পছন্দ করলাম তাকে যদি কেউ পছন্দ না করে, সে যারাই পছন্দ করুক সেটা কোনো ব্যাপার না, তাকে যদি কেউ পছন্দ না করে তাহলে পাওয়া যাবে। ইনকা সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে কোথায়? এটা বলেছিলাম পেরুতে। কোন দেশ? পেরু, দক্ষিণ আমেরিকার পেরু। এবং এদের যে নিদর্শন, ওকে, এদের যে নিদর্শন মাচু পিচু কোন সভ্যতার নিদর্শন? ওকে, আচ্ছা, মাচু পিচু কোন সভ্যতার? ওকে, আচ্ছা, মেয়েরা কি তখন গাধা ছিল ভাই? একটু বলতেন। বিশাল কৃষ্ণমন্ডল, না রে ভাই, মেয়েরা গাধা ছিল না, মেয়েরা চালাক ছিল, কিন্তু ঝামেলা হচ্ছে প্রাচীনকালে মেয়েদের আলাদাভাবে মূল্যায়ন করা হতো না। ওকে, ঠিক আছে, কারণ সেই সময় তো বেগম রোকেয়া ছিল না, সেই সময় বেগম রোকেয়া থাকলে হয়তো আলাদাভাবে মূল্যায়ন করা হইতো, কিন্তু বেগম রোকেয়ার অভাবে সেই সময় মূল্যায়ন করা হইতো না। এরপরে তোমরা একটা কোশ্চেন দেখবো, চলো,
চলো পরে কোশ্চেনগুলো আমরা খুব দ্রুত একটু দেখার ট্রাই করি। এরপরে দুইটা সভ্যতার নাম পাবো। একটা মায়া সভ্যতা। ভাই মায়া কোথায়? মায়া হচ্ছে মধ্য আমেরিকায়। মায়া মায়া যেটা হচ্ছে মেক্সিকো। ভালো করে মাথায় রাখবা, মেক্সি। ভাই মেক্সি পরে কারা? মেক্সি পরে মেয়েরা। মেক্সি পরে কারা? মেয়ে থেকে মনে রাখবা হচ্ছে মায়া। মেয়ে থেকে মনে রাখবা কি? মায়া সভ্যতা। মেক্সিকোতে কোন দেশ? মেক্সিকোতে কোন সভ্যতা? মায়া সভ্যতা। মেক্সিকোতে কোন সভ্যতা? মায়া সভ্যতা। পাশাপাশি মেয়ে যারা হয় তারা কিন্তু মায়াবী হয়, এই জন্য তুমি মনে রাখবা মেয়ে, মেক্সিকো মেয়ে, এবং মেয়ে থেকে তুমি মনে রাখবা হচ্ছে মায়া সভ্যতা। ওকে গেল। পাশাপাশি অ্যাজটেক সভ্যতা। অ্যাজটেক সভ্যতা মেক্সিকোতে এবং গুয়েতমালা, যেটা পুরো মধ্য আমেরিকায়। চলো আমরা একটু দেখার ট্রাই করি। দেখো মেক্সিকোতে কেন্দ্র করে গড়ে ওঠা একটি প্রাচীন সভ্যতার নাম হচ্ছে, তার নাম হচ্ছে আজটেক সভ্যতা। আজটেক সভ্যতা। আজটেক সভ্যতা হচ্ছে মেক্সিকো কেন্দ্রিক। আজটেক সভ্যতা হচ্ছে মেক্সিকো। ওকে মেক্সিকো। তোমাদের সবার কোশ্চেনে দেখবো, সমস্যা নাই, একটু দ্রুত এটার উত্তর করার ট্রাই করো। মায়া সভ্যতা বিশ্বের কোন অঞ্চলে বিরাজমান? মায়া সভ্যতা, এটা উত্তর করবা। ওকে এইটা একটু উত্তর করবা, ঠিক আছে? আমরা দেখি। ওকে সাদি আফরিন, এরপরে হচ্ছে নৌশিন জান্নাত, এরপরে বুশরা আছে, এমএসটি বুশরা, বন্যা আক্তার, সাগর সরকার, উর্মে ত্রিপুরা ত্রিমা, আবু জাহিদ ইসলাম, আমেনা আক্তার, এরপরে শারিয়ার ইতি, আবু জাহিদ ইসলাম। ওকে ঠিক আছে। ওকে আমরা কি দেখবো? আমরা হচ্ছে দেখো মায়া সভ্যতা কোন অঞ্চলে বিরাজমান? মায়া সভ্যতা। ওকে হায় মায়াবী নাকি? হ্যাঁ মায়াবী। চলো, এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে আমাদের খ বলছো, আমাদের হচ্ছে ইনান। কিছু কল্পনা বলছো খ। ওকে এরপর হচ্ছে আনিকা সেবা, মেক্সিকো। ওকে সুমাইয়া জাহান বলছে মেক্সিকো, তার মানে এটার উত্তর হবে মধ্য আমেরিকা। মেক্সিকো কোন জায়গায়? মেক্সিকো হচ্ছে মধ্য আমেরিকা। ওকে এরপরে একটা কোশ্চেন তুমি পাবা, সেটা হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। দেখো দিবসে চলে আসছি। বিশ্ব মানবাধিকার দিবস কোথায় পালিত হয়? বিশ্ব ওকে কবে বিশ্ব মানবাধিকার দিবস রিলেটেড কয়েকটা কোশ্চেন করব, বিস্তারিত দেখাই দেব কোন দিবসগুলো ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল সব বলে দেব। চলো আমাদের ক্লাস। ওকে ক্লাসের এখন দিবস রিলেটেড 5 মিনিটের মধ্যে দিবস শেষ। 5 মিনিটের মধ্যে দিবস শেষ। ওকে এরপর আনিকা আছো, এরপর হচ্ছে খোরশেদ আলম, মোহাম্মদ সুমন, এরপরে তপু আছো, আবু জাহিদ ইসলাম, নৌশিন, কিছু কল্পনা। ওকে চলো এটার উত্তর কি হবে? এটার উত্তর হচ্ছে আমরা দেখো বিশ্ব মানবাধিকার দিবস। দেখো মানবাধিকার দিবস বললে কয়েকদিন পরে কি মাস? কয়েকদিন পরে ভাই ডিসেম্বর মাস। ঠিক আছে ডিসেম্বর মাসে কি হয়? এই ডিসেম্বর মাসে কি হবে? তোমাদের পরীক্ষা হবে না? ভালো করে মাথায় রাখবা, ডিসেম্বর মাসে পরীক্ষা। কিন্তু তোমাদের উপরে কি তারা মানবিকতা করছে? তারা তোমাদের উপর মানবিক হয়ই নাই, একদমই মানবিক হয় নাই। যেহেতু তারা মানবিক হয় নাই, অমানবিক, কিন্তু এই ডিসেম্বর মাসই হচ্ছে মানবিকতার মাস। এটা কি মানবাধিকার। চলো কয়েকটা দিবস আছে খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবস, সেই দিবসগুলো একটু দাগাই দিই। তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো এর মধ্যে থেকে। আমরা কি বললাম? জনসংখ্যা দিবস, আন্তর্জাতিক শুল্ক দিবস। জনসংখ্যা দিবসটা পড়বা। ওকে স্কাউট দিবস, মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি, এটা তুমি জানো। এরপর কমনওয়েলথ দিবস, আন্তর্জাতিক নারী দিবস ইম্পর্টেন্ট। ওকে নারী দিবস অনেক ইম্পর্টেন্ট, নারী দিবস অনেক ইম্পর্টেন্ট নারী দিবস। ঠিক আছে নারী দিবস এটা ইম্পর্টেন্ট। হ্যাঁ ওকে এরপর 21 মার্চ বিশ্ব বন দিবস, বর্ণ বৈষম্য দিবস 21 মার্চ। ওকে এটা আমাদের লাগে না বর্ণ বৈষম্য। চলো আমরা দেখি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা একটু দেখাই দিচ্ছি। বিশ্ব যক্ষা দিবস, স্বাস্থ্য দিবসটা একটু পড়বা। ওকে মে দিবসটা একটু ভালো করে পড়বা। মে দিবসকে কি বলা হয়? মে দিবসকে মে দিবস অথবা এটাকে বলা হয় শ্রমিক দিবস। কি বলা হয়? শ্রমিক দিবস। পৃথিবীর শ্রমিক দিবস কোনটা? বিশ্ব শ্রমিক দিবস হচ্ছে মে ডে। 8ই মে হচ্ছে রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস। ওকে এরপর হচ্ছে জীববৈচিত্র্য দিবস 22 মে, আর 29 মে হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন দিবস। এরপর আমরা বলবো হচ্ছে তামাক মুক্ত বিশ্ব পরিবেশ দিবস, এটা অনেকবার আসছে। পরিবেশ দিবস কবে? অনেকবার, সুতরাং এটা একটু ভালো করে পড়বা। পরিবেশ দিবস। ওকে শরণার্থী দিবসটা লাগবে, কারণ রোহিঙ্গা কিন্তু এখন ইম্পর্টেন্ট আমাদের জন্য, শরণার্থী। অলিম্পিক মানব সমবায় বিশ্ব জনসংখ্যা দিবসটা একটু পড়বা। ওকে পাশাপাশি হচ্ছে আন্তর্জাতিক যুব, এই যে সিডটা লাগবে, ওকে সিড যেটা মহিলাদের জন্য উইমেনদের জন্য একটা নিয়ম, সেটার নাম হচ্ছে সিড লাগে। এরপর হচ্ছে আমাদের ওআইসি পর্যটন আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস লাগবে না, এদিকে আমরা আসি। বিশ্ব শিক্ষক দিবসটা একটু দেখবা, আর এদিকে হচ্ছে এইডস দিবসটা একটু লাগে। এরপর হচ্ছে মানবাধিকার দিবস অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ মানবাধিকার এবং অভিবাসী দিবস, অভিবাসী এবং শরণার্থী দিবস কিন্তু আলাদা, সেই জিনিসগুলো একটু ভালো করে দেখবা, দেখলে মোটামুটি হয়ে যাবে আশা করি। স্ক্রিনশট দিয়ে নিতে পারো চাইলে। ওকে ভাই স্যার ছেলে দিবস নাই, ওইটা তো মে দিবস, শুধু নামেই মে দিবস, আসলে এটা মেয়েদের জন্য না। হ্যাঁ ওইটা হচ্ছে শ্রমিকদের জন্য মে দিবস, বুঝছো? ওকে এরপর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস কবে? 30 আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। চলো আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, এটা পারা উচিত তোমার, এটা পারা উচিত, বলো তো। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস পড়াই ফেলবো। চলো
আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, একটা দিবস আছে প্রতিবন্ধী দিবস, চলো সেটা কোনটা সেটা কোনটা সেটা কোনটা? ওকে 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 ওকে, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস, ঠিক আছে। ওকে, মেয়েদের কোনো অধিকারই দেওয়া হয় না সঠিকভাবে, সবাই তো অধিকার পাচ্ছে। আল্লাহ, বর্তমান এই কয়েকদিন আগেও তুমি দেখছো বাংলাদেশের প্রধানমন্ত্রী মেয়ে, বিরোধী দলীয় নেত্রী মেয়ে, স্পিকার মেয়ে, ঠিক আছে, সবই মেয়ে। তারপরেও যদি কও যে মেয়েদের অধিকার নাই, তাহলে কেমনে চলে? অনিকা শর্মা ডান, থ্যাংক ইউ। চলো এটার উত্তর কি হবে? এটার উত্তর আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। ভাই এটা হচ্ছে 3 ডিসেম্বর। 3 ডিসেম্বর এটাকে বলে অটিস্টিক দিবস বা আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস বা আমাদের অটিস্টিক দিবস হচ্ছে 3 ডিসেম্বর। ওকে, 3 ডিসেম্বর। কিছু কল্পনা উত্তর করেছে, থ্যাংক ইউ। ওকে, আমাদের আর 2টা এমসিকিউ আছে, চলো তোমাদের সমস্ত কোশ্চেন উত্তর করব। সমস্ত কোশ্চেন যতগুলো আছে তোমাদের সব কোশ্চেন উত্তর দেবো, সমস্যা নাই, চলো। ওকে, বিশ্ব এইডস দিবস গেল, শেষের কোশ্চেন। আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটা? শিক্ষক দিবস। ওকে, শিক্ষক দিবস, শিক্ষক দিবস, আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটা? এটা একটু পারা উচিত, এটা একটু পারা উচিত, ঠিক আছে। ওকে, শিক্ষক দিবস, শিক্ষক দিবস, চলো। আচ্ছা, রোজিনা বলছো, এরপর হচ্ছে মোহাম্মদ শিমন, আনিকা শর্মা, এরপর আমিন আক্তার, নওশিন, ঠিক আছে, এরপর হচ্ছে ওকে সাদিয়া আফরিন, এরপরে জেরিন নাহার জেবা, সবাইকে থ্যাংক ইউ। এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? চলো, আমরা কি বললাম? আমরা বলছি হচ্ছে আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটা? আন্তর্জাতিক শিক্ষক দিবস কোনটা? ওকে 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 ওকে, আন্তর্জাতিক শিক্ষক দিবস। তোমাদেরকে আবারও বলে রাখতেছি, আমাদের পুরো ক্লাসটা নিয়ে হয়েছে এই জয়কলি জিকে বই থেকে। তোমরা তো বুঝতেই পারতেছো ক্লাস কন্টেন্ট, পাশাপাশি ক্লাসগুলো কত সুন্দর করে সাজানো হয়েছে। যেহেতু এই বই থেকে সাজানো হয়েছে, সুতরাং বইটা কত সুন্দর সেটা তুমি আশা করি বুঝতেই পারতেছো। পাশাপাশি তোমার জন্য একটা কথা কি, দেখো প্রতি বছর তুমি প্রতি বছর অ্যাডমিশন টেস্ট হবে, কিন্তু অ্যাডমিশন টেস্টে তারাই সফলতা অর্জন করে যারা ভাইয়া কি করে, যারা হচ্ছে ঠিকঠাক পরে কমন উপযোগী পড়া পড়ে। এখন ধরো তোমার তো অত কিছু পড়ে লাভ নাই যদি কমনই না পড়ে। ভাইয়া জয়কলি জিকে থেকে গত বছরও 30টা কোশ্চেনের 30টা কোশ্চেনই কমন পড়ছে, 30টা কোশ্চেনই কমন পড়ছে। তার মানে তুমি বুঝতেই পারতেছো কতটা ইম্পর্টেন্ট তোমার জন্য। এই বইটা কিনো, ইনশাল্লাহ তোমাদের জন্য সর্বোচ্চ জিকে কমন এই বছরও পড়বে, আমি সেটা নিশ্চয়তা দিচ্ছি। পাশাপাশি পাশাপাশি তোমাদের জন্য কি করা উচিত? তোমাদের জন্য এখন থেকে ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, তুমি অবশ্যই ভালোভাবে গুছিয়ে প্রিপারেশন নাও। পাশাপাশি হচ্ছে ওকে ভাই, আপনার কি কোনো কোর্স আছে? তাহিরা জামান দিয়া, আমার পার্সোনাল কোনো কোর্স নাই, তবে আমি হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে পড়াই। যেরকম আমাদের হচ্ছে জয়কলি জিকেতে আমি পড়াই, পাশাপাশি এখানে অনেকগুলো ক্লাস পাবা। পাশাপাশি গন্তব্য ডাবি নামে একটা প্রতিষ্ঠান আছে অনলাইন, সেখানে আমি পড়াই। ওকে, এরপরে পাশাপাশি অফলাইন তো বাংলাদেশে মোটামুটি সব জায়গায় যাওয়াই হয়। ওকে, দেখো এটার উত্তর কি হবে? আমরা কি বললাম? এই জয়কলি। সুতরাং তোমার জন্য কি করা উচিত? তোমার জন্য এখন থেকেই সর্বোচ্চ ভালো প্রিপারেশনের জন্য কোশ্চেন ব্যাংক করে বুঝে বা অ্যানালাইসিস করে তোমার পড়া উচিত, এবং আমি জানি তুমি পারবা, আমি জানি তুমি পারবা, তোমাকে দিয়ে হবে। ওকে 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 ওকে। আচ্ছা ভাই, বইটার প্রাইস কত? বইটার প্রাইস, ওকে, বইটার প্রাইস খুব সম্ভবত 550 টাকার মতো মনে হয়, আমি জানি না এক্স্যাক্টলি, 400 অথবা 550 টাকা এরকম। ওকে, চলো 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 চলো, পরে কোশ্চেনের উত্তর। ওকে ওকে, তোমাদের অন্য কোনো কোশ্চেন আছে? ভাই শিক্ষক দিবস কবে? যেই দিবসে তোমরা আমাকে উইশ করবা হ্যাপি টিচার্স ডে, হ্যাঁ। ওকে, আন্তর্জাতিক শিক্ষক দিবস এটা কবে? এটা হচ্ছে ভাইয়া 5 অক্টোবর। কোনটা? অক্টোবরের 5 তারিখ। এবং অক্টোবরের 16 তারিখ কি দিবস? অক্টোবরের 16ই অক্টোবর। ওকে, কি বললাম? দেখো 16ই অক্টোবর, 16 অক্টোবর কি দিবস? 16ই অক্টোবর হচ্ছে ভাইয়া, 16ই অক্টোবর হচ্ছে তোমাদের দিদার ভাই দিবস। কি? দিদার ভাইয়ার জন্মদিবস। ওকে, দিদার ভাইয়ের জন্মদিন। ওকে, দিদার ভাইয়ের জন্মদিন। সুতরাং প্রতি বছর অক্টোবরের 5 তারিখ এবং অক্টোবরের 16 তারিখ একটা এসএমএস দেওয়া হ্যাপি টিচার্স ডে, আরেকটা এসএমএস দেওয়া হচ্ছে ওকে, আরেকটা এসএমএস দেওয়া হচ্ছে হ্যাপি বার্থডে। এই হচ্ছে কাজ বাস তোমাদের। কারো কোনো কোশ্চেন আজকের ক্লাস থেকে? কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন উত্তর করব, বলো। ভাই কি প্রতিদিন ক্লাস নেবেন আপনি? প্রতিদিন ক্লাস? ওকে, প্রতিদিন তো আসলে ক্লাস আমাদের এক এক দিন এক এক সাবজেক্টে ক্লাস থাকে, তবে প্রায় আমাদের প্রতি বছর কোনো না কোনো টপিকে ক্লাস থাকে, তোমরা ক্লাস করবা। পাশাপাশি আমাকে মাঝে মাঝে অবশ্যই দেখবা, যেহেতু ব্যস্ত থাকা হয় বিভিন্ন ক্ষেত্রে, সো প্রতিদিন তো আমি আসি না ক্লাসে, সো মাঝে মাঝে দেখা হবে তোমাদের সাথে। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি 6 অক্টোবর, আমার 6 অক্টোবর নাকি? খোরশেদ আলম, হাই হাই, ঠিক আছে। এরপরে এরপরে এরপরের কোশ্চেন, এরপরে কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? ওকে ভাই, এইডস এর দিবসটা কবে? এইডস এর দিবস হচ্ছে, দেখো, 1 ডিসেম্বর। এইডস দিবস হচ্ছে 1 ডিসেম্বর, ঠিক আছে। AIDS, এইডস, যেটার ফুল ফর্ম হচ্ছে ওকে, আমাদের একটা ফুল ফর্ম আছে। এইডস রোগটা হয় বেসিক্যালি HIV রোগের কারণে।
ওকে ভাই, না স্যার প্রতিদিন লাগবে তো, আচ্ছা প্রতিদিন লাগবে, প্রতিদিন নিয়ে ট্রাই করবো, ঠিক আছে। আচ্ছা ডিউ এক্সামের আগে বইটা পড়ে শেষ করতে পারবো? খাদিজা কামাল চুমকি, তোমার জন্য একটা কথা হচ্ছে, ডিউ এর এক্সামের আগে এই বইটা থেকে ভালো করে তুমি প্র্যাকটিস করো। এমসিকিউ গুলো যে কোনো একটা টপিক তুমি পড়ছো, ভালো করে প্র্যাকটিস করো ভাই, বইতে যথেষ্ট প্র্যাকটিস দেওয়া আছে, এবং প্র্যাকটিস না করলে কিন্তু তুমি পারবে না, যথেষ্ট ক্রিটিক্যালি প্র্যাকটিস দেওয়া আছে। তো তোমার জন্য ভালো কিছু হবে আশা করি। ওকে, আমাদের সাথে এমএসটি শাহরিনা, ঠিক আছে ভাই, আপনার ক্লাসটা অনেক ভালো লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, ক্লাসটা পুনরায় করলে ভালো হয়, ঠিক আছে পুনরায় করে নিও, সমস্যা নাই। ওকে, তাহলে আজকের মতো আমরা এখানেই রাখি, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, পড়াশোনা করো। লাস্ট টাইম পড়াশোনার কিন্তু সময় খুবই কম, 1 মাস আছে। সো আগামী 1 মাস ভালোভাবে প্রস্তুতি নিলে 1 মাসে ঢাকা ইউনিভার্সিটি অ্যাচিভ করা সম্ভব, অবশ্যই সম্ভব। জাস্ট এখন কি করা উচিত, এখন তোমাকে বুঝে পড়তে হবে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো থেকে বারবার কোশ্চেন আসে, এবং ওই টপিকগুলো ভালোভাবে পড়লেই হয়ে যাবে। সুতরাং তোমার জন্য বেস্ট হবে যদি একটু কোশ্চেন ব্যাংকগুলো অ্যানালাইসিস করে পড়ো, এবং কোশ্চেন ব্যাংকের জন্য জয়কলির উপরে বাংলাদেশে কোনো কোশ্চেন ব্যাংক হতেই পারে না। সুতরাং তোমার জন্য জয়কলি সর্বোচ্চ ভালো একটা প্ল্যাটফর্ম হতে পারে। তাহলে আজকে পর্যন্ত রাখছি ভাইয়েরা, ইনশাল্লাহ আবার দেখা হবে তোমাদের সাথে, সে পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।